আজ অবধি আপনারা শুনেছেন বন্ধুর সিনিয়র বোনকে বিয়ে, জুনিয়র বোনকে বিয়ে, বন্ধুর বোনের সাথে প্রেম কিংবা ভালোবেসে বিয়ে, আরো অনেক কিছুই। কিন্তু আজ অবধি কখনো শুনেছেন রাস্তায় দেখা অচেনা সেই সুন্দরী মেয়েটা, যাকে কিনা প্রথম দেখাতেই মনে জায়গা দিয়ে ফেলেছি, যাকে এক দেখাতেই ভালো লেগেছে, বলতে পারেন ভালোবেসে ফেলেছি। তারপর যখন মেয়েটার পেছনে পড়েছিলাম আর তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছি, জানতে পারলাম মেয়েটা সিনিয়র। তারপর যখন সম্পূর্ণ পরিচয়টা সামনে আসলো, বুঝতে পারলাম পরিচয় না জেনে যাকে ভালোবেসেছিলাম সেই মেয়েটা আমার বন্ধুর বোন। তখন অবস্থাটা কেমন হয়, মনের মনের ভেতরের ফিলিংসটা কেমন হয়, সেটা হয়তো এই পরিস্থিতিতে যারা পড়েছেন তারাই ঠিক বলতে পারবেন। আমি জানি না অন্য কারোর সাথে এরকমটা হয়েছে কিনা, কিন্তু আমার সাথে যবে থেকে ঠিক এমনটা হয়েছে, তবে থেকে সবকিছু কেমন ওলট পালট হয়ে গেল। যাকে ভালোবেসেছিলাম তাকে দেখার পর থেকে নিজের ভেতরে কেমন যেন একটা অদ্ভুত এলোমেলো অবস্থা বুঝতে পারছিলাম। মেয়েটার খোঁজ খবরও নিয়েছিলাম, তারপরও জানতে পারিনি ওর সম্পর্কে। আর যখন জানতে পেরেছিলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ততদিনে মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। আর যখন জানতে পারলাম মেয়েটা আমার বন্ধুর বোন, তখন মেয়েটাকে কি বলবো কিংবা বন্ধুকে এই বিষয়ে বলবো কিনা সেটা নিয়েই ভাবছিলাম। কারণ আমি মেয়েটার ছোট ভাইয়ের ফ্রেন্ড, এমন কিছু জানলে হয়তো অনেক আগেই মেয়েটা ওর ভাই অর্থাৎ আমার বন্ধুকে বলে দিত। কিন্তু আশ্চর্যের বিষয় মেয়েটা সেটা করেনি। জানার পর আমাকে সাবধান করেছিল। তখন নিজে থেকেই বোঝার চেষ্টা করেও যখন পারছিলাম না, তখন মেয়েটা আমাকে বলে ওর লাইফ থেকে সরে দাঁড়াতে, না হলে ওর ভাইকে বলে দেবে। আমি ভেবেছিলাম ওর ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই ফ্রেন্ডশিপ, তাই সবটা জানার পর যদি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়, তাই মেয়েটার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছিলাম। আচ্ছা, প্রথম থেকে না হয় বলতে শুরু করি। ঘটনার সূত্রপাত হয় আজ থেকে প্রায় 8 মাস আগে। সেদিন যখন নিজ শহরে দ্বিতীয়বারের মতো পা রাখছিলাম, তখন মেয়েটার সাথে আমার দেখা হয়। ঘটনাটা শুনলে হয়তো আপনারা কিছুটা অবাক হবেন। আপনারা ভাবতে পারেন নিজ শহরে দ্বিতীয়বারের মতো কেনই বা পা রাখবো। তাহলে শুনুন, চট্টগ্রাম থেকে ঢাকাতে ফিরে আসিলাম। তখনই বাসে মেয়েটার সাথে আমি পুরো রাত জার্নি করে এসেছি, সেটা বুঝতেই পারিনি। মেয়েটা চট্টগ্রাম বাস স্ট্যান্ড থেকে ঢাকা অবধি আমার সাথে এসেছে। এতগুলো ঘন্টা মেয়েটার সাথে জার্নি করে আসি, আর মেয়েটা যে বাসের পেছন দিকটা উঠেছিল আর আমার সাথে একই বাসে এসেছে, সেটা একটাবার পেছন দিকে ঘুরেও দেখিনি। বাসটা যখন ঢাকায় এসে থামে, তখন বাস থেকে নামতে গেলে কেউ আমার পাশেই নামছিল। তারপরই যখনই পাশ ফিরবো, তখনই একটা মেয়েটার সাথে ধাক্কা লাগে। মেয়েটা পড়ে যেতে নিলে ওকে ধরে ফেলেছিলাম। মেয়েটা যখন আমার দিকে ঘুরলো, তখন ঈশান মেয়েটার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ যাবৎ তাকিয়েছিল। তারপর আশেপাশের লোকজনের কথার শব্দ শুনে ঈশান মেয়েটাকে সোজা করে দাঁড় করিয়ে দিতেই মেয়েটা একটু সরে গেল। আর ঈশান বলতে লাগলো, সরি সরি, আমি আসলে নামতে গিয়ে আপনাকে দেখতে পাইনি। ইটস ওকে। আপনি যে সারা রাস্তা বাসে এসেছেন, একটাবার তো দেখলাম না আপনাকে, আর জানতেও পারলাম না কোথায় ছিলেন এতক্ষণ, নাকি পেছনের সিটে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। মেয়েটা কেমন অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। তখন ঈশান নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, না মানে আসলে এতটা রাস্তা আসলাম আর আপনাকে দেখতে পারিনি, সেজন্য এরকমটা বললাম। আসলে কি বলেন তো, আপনাকে আগে এই শহরে দেখিনি বলে মনে হচ্ছে না। একটা কথা বলুন তো, এতদিন কোথায় ছিলেন আপনি? মানে? না, এত কিউট আর সুইট একটা মেয়ে আগে কখনো দেখিনি। সেই মেয়েটা আজকে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। জীবনে এতগুলো বছর পার করে এসে আপনি আমার সামনে। ঘটনা কি বলুন তো, সত্যি করে বলুন, আমার থেকে এতদিন লুকিয়ে কোথায় ছিলেন? আপনার কি মাথায় সমস্যা আছে? কিসব আবল তাবল বলছেন? আর এসব না বলে এখান থেকে জানতো যত সব আজে বাজে লোক। যেই কিনা একটু সুযোগ দিলাম সেই উল্টোপাল্টা কথা বলতে শুরু করলো। আরে আপনি রাগ করছেন কেন? ওটা বাটা বলার কি আছে? আপনাকে আগে কখনো এই শহরে দেখিনি, আজকে প্রথম দেখা হলো, তার উপর আবার ধাক্কা লাগলো, তাই কি একটু পরিচয় জানতে চাইছি। এসব ফালতু কথা বলার মতো সময় আমার কাছে নেই। আমার সামনে থেকে সরুন আর যেতে দিন আমাকে। ঈশান দাঁত কেলিয়ে হাসি দিতেই মেয়েটার রাগি চোখে তাকালে ঈশান আশেপাশে দেখলো। মেয়েটা চলে যেতে নিলেই এবার ঈশানের মনে হলো যে মেয়েটার নাম কিংবা পরিচয় কিছুই জানে না, তাহলে পরে খুঁজবে কি করে পরবর্তীতে। তাই আবারও বলল, একবার যখন দেখা হয়েছে, দ্বিতীয়বারও আপনার সাথে আমার দেখা হবে,
এই যে মিস, আপনার নামটা তো বলে যান। ঈশান দাঁত কেলিয়ে কথাগুলো বললে এবার মেয়েটা বিরক্তি নিয়ে ঈশানের দিকে ফিরে রাগী কণ্ঠে বলতে লাগলো, ইট। ওইটা আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে নিয়ে আমার পরিবারের মানুষগুলো পর্যন্ত বলে, কিন্তু আপনার নামও ইডিয়েট, আগে জানতাম না তো। ফালতু কোথাকার, যান এখান থেকে, না হলে কিন্তু পাবলিক ডেকে না আপনাকে ধোলাই খাওয়াবো। আজ না হয় পাবলিক ডেকে তাড়া করবেন, কিন্তু পরে ঠিকই আমাকে খুঁজবেন। আজ নয় তো কাল ঠিকই আমাকে আপনার প্রয়োজন হবে, দেখবেন। মেয়েটা রাগী চোখে তাকিয়ে রইল আগের মতোই। তখন ঈশান দুহাত উঁচু করে বোঝালো রাগ করতে নেই। এবার মেয়েটা চলে গেলে ঈশান বুকের বাঁ পাশটায় হাত রাখলো। বুকের মধ্যে কেমন ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। কিছুক্ষণ বোঝার চেষ্টা করে একটা দীর্ঘশ্বাস ফেলে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এই ঘটনার পর থেকে কিছুদিন অবধি মেয়েটাকে ঈশান শহরের আনাচে কানাচে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। দ্বিতীয়বার মেয়েটার সাথে দেখা হলো কলেজে। এখন আপনারা হয়তো জানতে চাইবেন, এতগুলো দিন পর ঈশান শহরে দ্বিতীয়বার পা রাখার কথা বলছে কেন। আসলে কিছুদিন আগে একটা ঝামেলার কারণে গত বছর 2 আগে এই শহর ছেড়ে নানুর বাসা চট্টগ্রামে গিয়ে ইন্টার অবধি পড়ালেখা করেছে। আর অনার ফার্স্ট ইয়ারে এখানে একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে আব্বুকে বলে। আর অ্যাডমিশন হতেই যখন নিজ শহরে ফিরল তখন এরকম কোনো কাণ্ড ঘটল। পুরো 15টা দিন যাবৎ মেয়েটাকে খুঁজতে গিয়ে পুরো শহরটা চষে ফেলেছে। তারপরও যখন মেয়েটাকে পেল না তখন ঈশানের বেশ মন খারাপ হয়ে গেল। ঈশান আড্ডায় মন খারাপ করে বসেছিল। এরই মাঝখানে ওর বেস্ট ফ্রেন্ড শুভ কাঁধের উপর হাত রাখতেই ঈশান ওর দিকে তাকালে একটু হাসার চেষ্টা করলে শুভ বলতে লাগলো, এইভাবে মুখ গোমরা করে রাখলে কি সমস্যার সমাধান হবে? আর এগুলো বাদ দিয়ে এখন একটু কলেজে যাওয়ার দিকে মনোযোগ দে। আজ বাদে কাল কলেজে ক্লাস শুরু হবে। তাছাড়া তোকে এমন করে মন খারাপ করে থাকতে দেখলে আমাদের ভালো লাগে বল? তাই বলছি কি, একটু চেষ্টা কর স্বাভাবিক হওয়ার। কিভাবে স্বাভাবিক হবো বলতে পারিস? প্রথম দেখাতেই যাকে ভালো লেগেছিল, যাকে মনে জায়গা দিয়ে ফেললাম, সেই মেয়েটাকে আমি খুঁজেই পাচ্ছি না। 15টা দিন যাবৎ শহরে এই কোণা থেকে ওই কোণা অবধি খুঁজে ফেললাম, তবুও তার নামটা পর্যন্ত জানতে পারলাম না। কেমন ভালোবাসলাম আমি বলতো? তুই কি পাগল নাকি তোর মাথা খারাপ? প্রথম দেখাতে কেউ কাউকে ভালোবাসে? এটা শুধু গল্প আর সিনেমাতেই হয়, বাস্তব লাইফে এর কোনো জায়গা নেই। হয়তো ভালো লেগেছে, 2 দিন পর যখন কলেজে গিয়ে ওর থেকেও সুন্দরী কাউকে দেখবি তখন ঠিক তাকে ভুলে যাবে, আর এইসব কথা মাথাতেও আসবে না। সবাইকে কি নিজের মতো ভাবিস? তোরা হয়তো ভুলতে পারবে, কিন্তু আমি পারবো না। আমার দ্বারা সম্ভব নয় ওকে ভুলে যাওয়া। তাছাড়া আর কাউকে কখনো চোখে পড়েনি। জীবনের প্রথমবার কাউকে দেখে চোখ আটকে গিয়েছিল, তাকে কি করে এত সহজে ভুলে যায়? দেখিস, আমি ওকে একদিন ঠিকই খুঁজে পাবো, আর যেদিন খুঁজে পাবো সেদিন ঠিকই ওকে মনের কথা বলে দেব। আমি আর দেরি করতে চাই না। সেদিন কোনো মতে মেয়েটার নাম অবধি জানতে পারলাম না। ভেবেছিলাম এই ছোট শহরে খুব শীঘ্রই দেখা হয়ে যাবে, কিন্তু 15টা দিন পার হয়ে গেলেও মেয়েটার কোনো খোঁজ খবর আমি জানতে পারলাম না। এর থেকে বড় কষ্টের কি হতে পারে বল? রাতে না ঘুমাতে পারছি, দিনে না খেতে পারছি, আর কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। ওরে বাবা, এদিকে পুরো রোমিও হয়ে গেছে। সেই মেয়েটা কি এমন বিশ্ব সুন্দরী যে আমার বন্ধুকে পাগল করে দিল? সুন্দরী বটে, হয়তো তোরা মজা করে বলছিস, কিন্তু আমার কাছে সে সুন্দরী। প্রথম দেখাতে যাকে মনে ধরে গেছে সে তো সুন্দরী হবে। তাছাড়া তোরা খুব ভালো করে জানিস সাধারণ কোনো জিনিস আমার চোখে আসতে পারে না। তাহলেই তো বুঝতে পারছিস যে মেয়েটা কীরকম সুন্দরী হতে পারে, যে এক দেখাতেই তাকে আমার পছন্দ হয়ে গেল। তবে যাই হোক, যেদিন তোদের দেখাবো সেদিন পুরো হা করে দেখবি। ঈশানের কথাতে এবার বন্ধুরা হাঁ করতেই ঈশান ওদের মাথায় একটা গাঁট্টা মেরে বলতে লাগলো, ওরে হতবাগা, এখনই হা করে থাকতে বলিনি। যখন দেখবি তখন না হয় হা করে থাকিস শালারা। না, তুই যেমন করে আমাদেরকে বিষয়টা বললি তাতে এখন থেকেই ট্রাই করা দরকার। তাই আর কি, চেষ্টা করে দেখলাম। তাকে খুঁজে পাচ্ছিস না কি না তা ঠিক নেই, উল্টো উনি আমাদেরকে হা করে তাকিয়ে থাকতে বলছেন। শোন, এসব নাটক সিনেমার ডায়লগ না ঝেড়ে কালকে থেকে কলেজে যাওয়ার প্রস্তুতি নে। কি বলিস? এর মাঝে কলেজে যাওয়ার সময় চলে আসলো? এত তাড়াতাড়ি তো সময় হবার কথা না। সময় তো তোমার জন্য বসে থাকবে না, তাই না? আমি বলি কি, জীবনে কত মেয়েই তো আসবে, আবার এরকম করে হারিয়ে যাবে।
অনেকের কথাই ভুলে যাই, তাই বলে কি এরকম করে চুপচাপ বসে থাকলে হয়? তুই বুঝতে পারিস না তোর মন খারাপ দেখলে আমরা আড্ডা দিতে পারি না? তুই হচ্ছিস আমাদের আড্ডার প্রাণ, তুই কথা না বললে আমাদের ভালো লাগবে না। হয় মন খুলে কথাগুলো বলবি, কিন্তু এভাবে মন খারাপ করে থাকলে কি ও চলে আসবে বল? সেটা হয়তো আসবে না, কিন্তু ভালো লাগছে না কিছুই। সেই দিন থেকে দেখার পর চেহারাটা চোখের সামনেই ভাসছে। ইচ্ছে করছে দৌড়ে ওর কাছে ছুটে যায়, গিয়ে একদম বুকের সাথে জড়িয়ে ধরি, কিন্তু পারছি না। মনের মধ্যে কেমন যেন একটা অশান্তি কাজ করছে। সে কি রে, এ তো দেখছি পুরো প্রেমের রোগে ধরে একদম গিলে কপকাত করে খেয়ে ফেলেছে। তোকে দেখছি কোনো ডক্টরই এই রোগ সারাতে পারবে না, একমাত্র ওই মহিলা ছাড়া। মহিলা? কি বলছিস রে? ভাবি বল হতবাগা, ভাবি হয় তোদের। এখন এইসব বাদ দে, কালকে থেকে কলেজে আসবি, দেখবি আস্তে আস্তে ভালো লাগবে। অন্য কাউকে পছন্দ হলে বলবি, আমরা তার সাথে যেমন করেই হোক তোর রিলেশন করানোর চেষ্টা করব। তোদের কি মনে হয় আমার মনটা কি পাবলিক টয়লেট যে কেউ আসবে আর বসে পড়বে? না না, কি বলিস? আমাদের বন্ধু যে কাউকে কি বিয়ে করবে, আর যে কেউ কি তার লাইফে আসতে পারবে বল? এটা ভাবাটা ভুল। তবে যাই হোক, আমাদের বন্ধু একটা মেয়েকে পছন্দ করেছে, একটু ওকে খুঁজবো, তা না তোরা এমন করছিস? এতে কি ওর ভালো লাগবে? আচ্ছা শোন, কালকে থেকে কলেজে আসবে, তারপর দেখি তোর জন্য কি করা যায়। এই না হলে বন্ধুর মতো কথা। পরের দিন ঈশান কলেজে আসলো। এখনো অবধি শুভ, মেহেদি কিংবা ওদের বাকি বন্ধুরা কেউই আসেনি। এরই মাঝে ঈশান কলেজ ক্যাম্পাসে এসে বাইকের চাবিটা ঘোরাতে ঘোরাতে যখনই ক্যাম্পাসে প্রবেশ করলো, তারপর কি মনে করে যেন হঠাৎ গেটের দিকে তাকাতেই চোখ জোড়া কিছু একটার দিকে আটকে গেল। যাকে দেখে চোখ আটকে গেল তাকে খুব কাছ থেকেই দেখেছিল। এমন কিছু দেখে মনে হচ্ছে মেয়েটাকে ও খুব ভালো করেই চেনে, আর চেনে বললে ভুল হবে, যাকে এই কয়েকটা দিন যাবৎ খুঁজে চলেছে। ঈশান ঝড়ের গতিতে মেয়েটার সামনে এসে দাঁড়ালো। মেয়েটা বললে ভুল হবে, পুরো 3টা মেয়ে। মেয়েগুলোর সামনে এসে দাঁড়াতেই মেয়ে 3টে হকচকিয়ে গেল। বিশেষ করে যে মেয়েটার সামনে এসে দাঁড়ালো, যাকে বলে বিউটি কুইন। ঈশান মেয়েটার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল। তখন ওর পাশে থেকে একটা মেয়ে বলল, দেখেছিস ছেলেটা কেমন করে তোর দিকে তাকিয়ে আছে? নিশ্চয় তোকে আজকে প্রপোজ করবে, দেখিস। এবার মেয়েটা ওর বান্ধবীর দিকে রাগি চোখে তাকাতেই মেয়েটার সামনের দিকে থাকা ছেলেটার দিকে তাকাতে ইশারা করলো। মেয়েটাও সামনের দিকে তাকিয়ে দেখলো ঈশান হাঁটুতে হাত দিয়ে হাঁপাচ্ছে। মেয়েটা কিছু বলার আগেই ঈশান নিজেই বলতে আরম্ভ করলো, কোথায় ছিলে তুমি? তোমাকে এই 15টা দিন কতবার খুঁজেছি, কোথায় কোথায় খুঁজেছি তোমার কোনো আইডিয়া আছে? একটা শহরে তোমাকে খুঁজে পেয়ে যাব ভেবেছিলাম, খুঁজতে খুঁজতে আমি পুরো পাগল হয়ে গেছি। একদম পুরো শহরটাকে চষে ফেলেছি। কোথাও কোনো সময়ের জন্য এক বিন্দু পরিমাণও তোমাকে দেখতে পাইনি। আজকে দেখার পর মনে হচ্ছে দেহে প্রাণ ফিরে পাচ্ছি। বাবা, এইটুকু ছেলের কি ভালোবাসা! দেখেছিস তোকে কতটা ভালোবাসে। বললাম না এটা আমাদের জিজু হবে, তুই বিশ্বাসই করলি না। তোরা থামবি? তোদের এসব আজে বাজে কথা না বললে হয় না? এসব কথা যদি আরেকবার বলিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, বলে দিলাম। আরে রাগ করছিস কেন? সেটা তোকে এতটা পছন্দ করে যে তোকে দেখার পর প্রাণ ফিরে পাচ্ছে। বিষয়টা একবার ভাবতে পারছিস? আর একটা মানুষ একটা মানুষকে কতটা পছন্দ করলে এভাবে খোঁজে আর এত সুন্দর করে কথা বলতে পারে। সেটাই, আপনাদের বান্ধবীকে একটু বোঝান তো। সেদিন নামটা জিজ্ঞেস করলাম, একটাবারের জন্য বললো না। ভাবলো আদর্শ ছেলের মতো আমি ফ্লার্টিং করছি ওনার সাথে। আমার সময় পার হলে আমি চলে যাব, এমনটা নয় জানেন তো। আমি ওনাকে অনেক করে খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে কি বলবো। আপনার এইসব ফালতু কথা শোনার জন্য না আমি এই কলেজে আসিনি। যদি বারবার এইসব কথাগুলোই বলতে থাকেন তাহলে আমি সত্যি প্রিন্সিপালের কাছে সব বলতে বাধ্য হব। তারপর আপনার কি অবস্থা হবে একটাবার ভাবতে পারছেন? প্রেম যারা করেছে তারা প্রেমিকাকে ছাড়া অন্য কিছু নিয়ে কবেই বা ভেবেছে। আমিও তোমাকে ছাড়া অন্য কিছু নিয়ে এক মুহূর্ত ভাবতে চাইছি না। তবে একটা কথা, আমাকে ছেড়ে যাওয়ার কথা কিন্তু চিন্তা করো না। তাহলে জোর করে উঠিয়ে এনে বিয়ে করব, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না, বলে রাখলাম। আপনি তো আচ্ছা পাগল। আপনাকে সেদিন বারণ করলাম না? আমার সাথে এইসব সুযোগ নিয়ে কোনো লাভ হবে না। আমি আর যাই হোক আর 10টা মেয়ের মতো না যে আপনার সব নাটকে ফাঁদে পা দেবো আমি। আপনি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা করবেন আর আমি আপনার প্রেমে পড়ে যাব? একদমই না। আপনি এসব কথা বলে আমাকে ইমপ্রেস করতে পারবেন না।
চেষ্টা করতে তো দোষ নেই, তবে যাই হোক আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, সেটা যেমন করেই হোক। দেখে তো মনে হচ্ছে জুনিয়র ব্যাচের হবেন, আর কলেজে প্রথমবার দেখছি। আজকে নবীন বরণ অনুষ্ঠান, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি কলেজে নতুন। জুনিয়র হয়ে সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। এরপর যদি এসব কথা বলতে আসেন তাহলে কিন্তু আপনার কপালে কষ্ট আছে বলে রাখলাম। আজকের মতো ছেড়ে দিচ্ছি, এরপরে আমার সামনে আসলে এসব কথা বলবেন না, না হলে আপনার কি হাল করব সেটা আপনি নিজেও জানেন না। কি আর করবে, জুনিয়র দাবি করছে, তাহলে জুনিয়রকে একটু শাসনই করবে, সেটা আমি মেনে নেব। কিন্তু আগে তোমার নামটা বলো আর নাম্বারটা দাও, মাঝে মধ্যে একটু ভালোবাসার আদান প্রদান করবো জানো। ঈশানের কথাতে মেয়েটার মেজাজ হারালো, নিজেকে ঠিক রাখতে পারল না। রাগী চোখে তাকিয়ে আগুন ঝরা কণ্ঠে বলতে লাগলো, এই ছেলে, তোর সমস্যা কি? হ্যাঁ, তোকে বলেছি না তুই সব কথা বলবি না। তোর এইসব কথা শোনার জন্য আমি কলেজে আসিনি। যদি বারবার এইসব বলে আমাকে ডিস্টার্ব করিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, সেটা তোর জন্য খুব ভালো বেশি হবে না, বলে রাখছি কিন্তু আমি। তুমি আমাকে একটু শাসন করতেই পারো, কিন্তু তাই বলে কি ভালোবাসা কমবে বলো? একবার সুযোগ দিয়েই তো দেখো, বুঝিয়ে দিব তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি। মেয়েটা কিছু বলতে যাবে তার আগেই ওর বান্ধবী ওকে হাত ধরে থামিয়ে দিয়ে বলল, তুই থামবি? ছেলেটার সাথে এভাবে কথা বলছিস কেন? আজকালকার যুগে এরকম কেউ কাউকে ভালোবাসতে পারে? তুই দেখেছিস কখনো? দেখিসনি তো? তাহলে ছেলেটা তোকে ভালোবাসে সেটা জানার পর এমন কেন করছিস? অন্য কেউ হলে ঠিকই বুঝতে পারতো। আর দেখছিস সেটা তোকে কত ভালোবাসে, যার জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আজব আজব কথা বলিস তোরা। কে কোথা থেকে উবে এসে জুড়ে বসে পড়লো আর আমার পছন্দ করে? হ্যাঁ, সেটা আমাকে মেনে নিতে হবে। আজ নয়তো বা কাল চলেই যাবে দেখবি। আর শোন, এসব ভালোবাসা টালোবাসা কিছুই না, এসব ছেলেদের একটা পাগলামি। তোর যদি এতই দরদ ওঠে তাহলে তুইও তো ওকে ভালোবাসতে পারিস আর প্রেমও করতে পারিস। পছন্দ করি তোমাকে আর প্রেম করব ওনার সাথে? আজব তো। এতদিন পর জুনিয়র বয়ফ্রেন্ডের সাথে দেখা হলো, একটু যত্ন করে মুখের খামটা ওড়না দিয়ে মুছে দেবে, তা না এইসব বলছো। শোনো জানো, এরপর যদি এরকম কথা বলো না তাহলে কিন্তু রাতে বাসায় এসেও ডিস্টার্ব করব। সেটা কি ভালো হবে তোমার জন্য? মেয়েটা বুঝতে পারলো ছেলেটা আচ্ছা নাছোড় বান্দা, তাই রাগী চোখে তাকিয়ে থেকে সেখান থেকে চলে যেতে নিলেই এবার ঈশান সামনে আসতেই মেয়েটা পাশ কাটিয়ে চলে গেল। ঈশান ওদের মধ্যে থাকা অন্য একটা মেয়েকে ডেকে বলতে লাগলো, এই যে রাগিনীর বান্ধবীরা, আমাকে অন্তত ওনার নামটা তো বলে যান। সেটা না বলে চলে গেলে হবে? জিজু তো মেনে নিয়েইছেন, তাহলে এবার বান্ধবীর নামটা আর নাম্বারটা বলে যান। এবার মেয়ে দুটো মুচকি মুচকি হাসতে লাগলো। ঈশান বারবার রিকোয়েস্ট করতেই মেয়েগুলোর মধ্যে থেকে একজন বলল, ভাইয়া, আপনার রাগিনীর নাম নাদিয়া ইসলাম নদী। সবাই নদী বলেই ডাকে, কিন্তু ভীষণ রাগী। পটানোর চেষ্টা করলেও এত সহজে পটাতে পারবেন না, তবে লেগে থাকতে হবে। অনেক ছেলেই ওর পিছনে ঘুরেছিল, কিন্তু শেষমেশ ওর পিছন থেকে সরে গেছে। এরকমটা করলে কিন্তু আপনিও বেশি দিন টিকে থাকতে পারবেন না। না না, আমি যাকে সত্যিকারের ভালোবাসি তাকে ছেড়ে কি করে দূরে যাব? আপনাদের বান্ধবী আমাকে যতই অপমান আর অবহেলা করুক, আজ বাদে কাল ঠিকই আমাকে ভালোবাসতে বাধ্য হবে, বলে রাখলাম। জিজু হব আপনাদের, এবার নাম্বার দিয়ে দিন তো। নাম বললাম, এখন আবার নম্বর? এত তাড়াতাড়ি নম্বর নিলে পরবর্তীতে আমাদের রাম ধলাই করবে। নাম্বারটার দরকার নেই, কয়েকদিন ইমপ্রেস করতে থাকো, আস্তে আস্তে নাম্বার এমনি পেয়ে যাবে। যাকে পছন্দ করো তার থেকে না হয় নাম্বারটা নিও। না না, এত সহজে তো আপনার বান্ধবীকে পটানো যাবে না, তাই বলছি কি নাম্বারটা দিলে উপকার হতো। এখন দয়া করে এত রিকোয়েস্ট করছি, অন্তত নাম্বারটা আমাকে দিন প্লিজ আপু। ঈশান অনেক রিকোয়েস্ট করার পর মেয়েটা নাম্বার দিল। সেদিন আর মেয়েটার সাথে দেখা হয়নি, হয়তো আগেই ক্লাস শেষ করে বেরিয়ে গেছে। ঈশান বন্ধুদের সাথে ক্লাস থেকে বেরিয়ে এদিকে ওদিকে তাকাতেই এবার বন্ধু মেহেদি জিজ্ঞেস করলো, কিরে, তুই এদিক ওদিক কাকে খুঁজছিস? বউ নিয়ে এসেছিস নাকি নতুন করে আবার কাউকে পছন্দ হয়েছে? ফালতু কথা বলিস না তো তোরা। সেই মেয়েটাকে দেখেছিলাম, সকালে এসে নাম্বারও নিয়েছি আর নামটাও জানতে পেরেছি। গিয়ে মেয়েটাকে কল করব, কিন্তু এখন একটু দেখতে পারলে মনের ভেতর যে ঝড় বয়ে চলেছে সেটা কিছুটা হলেও কমতো। কেস তো পুরো জন্ডিস মাইরে। এরকম করে কেউ কাউকে ভালোবাসতে পারে তোকে না দেখলে তো জানতেই পারতাম না।
এত ভালোবাসা রাখিস কোথায় বন্ধু? সাথে নিয়ে ঘুরি না, যদি চুরি হয়ে যায়। নাটক কম করো প্রিয়। তুমি যে ওই মেয়ের প্রেমে আসক্ত সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। বুঝতে যখন পারছিস তাহলে বল না কি করে ওকে পটাবো, আর কি করলে ইমপ্রেস করতে পারবো। আমাদের অন্তত একটাবার তো দেখাতে পারিস, তাও তো দেখাস না। আগে দেখা করার কথা বলা, তারপর না হয় বলে দিব সব। না দেখে কাউকে কেমন বোঝানো যায় তেমনই কতটুকু রাগী সেটাও বোঝা মুশকিল। সেদিনের মতো ঈশান বাসায় চলে আসলো। এমন করে আরও 7টা দিন কাটলো। এরই মাঝে বন্ধুরা যখন কলেজে আসে তখন হয় মেয়েটার সাথে দেখা হয় না, আর না হলে মেয়েটা যখন আসে তখন বন্ধুরা সবাই আসেনি। এমন হতে বন্ধুদের নাদিয়াকেও দেখাতে পারলো না। কিন্তু এরই মাঝে ঈশানের মেয়েটার বাসার ঠিকানা পর্যন্ত জোগাড় করে ফেলেছে। কলেজে তো নাদিয়াকে জ্বালাচ্ছে, আবার রাতেও কল করে মেয়েটাকে জ্বালাচ্ছে, আর বাসার সামনে গিয়েও বিকেলে দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো বন্ধুকে সাথে নেয় না। বন্ধুরা ওকে এইসব করতে বারণ করবে কি না, কিন্তু ঈশান একটা বিষয় বুঝতে পারছে না। একটা অদ্ভুত ব্যাপার, যে এলাকাটাতেই শুভর বাসা সেই এলাকাটাতেই নাদিয়ার বাসা, কিন্তু শুভর বাসা কোনটা ঈশান জানে না। শুভরা কয়েকদিন আগেই নাকি বাসাটা চেঞ্জ করেছে, তাই নতুন বাসার ঠিকানাটা এখনও অবধি জানে না। ঈশান শুভকে কখনো বলেনি মেয়েটার বাসা ওদের এলাকাতেই। অন্যদিকে নাদিয়া মেয়েটা ঈশানের এরকম কর্মকাণ্ডে বিরক্ত। 8ম দিনের মাথায় যেদিন ঈশান মেয়েটার সাথে কথা বলতে নিল, ঠিক তখনই কেউ একজন এসে পাশে দাঁড়ালো। ঈশান সেদিকে তাকাতেই দেখলো শুভ দাঁড়িয়ে আছে। ঈশান অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলেটার দিকে। শুভকে দেখে মেয়েটা বলতে লাগলো, ভাইয়া তুই এখানে? নাদিয়ার মুখ থেকে ভাইয়া কথাটা শোনার সাথে সাথে যেন ঈশান আকাশ থেকে পড়ল। শুভ কিছু বলার আগেই ঈশান বলতে লাগলো, ভাইয়া মানে শুভ? উনি তোর বোন? হ্যাঁ, আজকে থেকে নয়, অনেক আগে থেকেই, বলতে পারিস জন্মের পর থেকেই। তুই এমন করে কথা বলছিস কেন বলতো? তুই কি আপুকে আগে থেকেই চিনিস, নাকি আপুর সাথে কখনো কথা হয়েছে? মানে এটা কি তোর কিছু হয় নাকি তোর ক্লাসমেট? আমি যে ছেলেটার কথা প্রায় বলি ও আমার বন্ধু ঈশান। ছোটবেলা থেকে ওর সাথে একসাথে বড় হয়ে এসেছে। তুই বাইরে ছিলিস সেই জন্য জানতে না। যখন থেকে এসেছিস তখন থেকে তোর সাথে দেখা করানোর মতো সুযোগ হয়নি। ঈশান 2 বছর যাবৎ চট্টগ্রাম ছিল, তাই আর কি তোর সাথে দেখা হয়নি। ঈশান প্রথমবারের মতো আজকে একটা শক খেলো। যে মেয়েটাকে ও এতগুলো দিন যাবৎ ডিস্টার্ব করে আসছে, ভালোবাসার কথা বলে ইমপ্রেস করার চেষ্টা করছে, সেই মেয়েটা কিনা ওর বন্ধুর বোন। কথাগুলো ভেবে ঈশানের মনটা খারাপ হয়ে গেল। ঈশান জানে না এখন শুভকে মেয়েটা সব কিছু বলে দেয় কিনা, আর বলে দিলে শুভ ঠিক কীরকম রিয়াকশন দেখাবে সেটা ঈশান ভাবতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয়, নাদিয়া শুভকে কিছু বলল না। এবার শুভ বলতে লাগলো, সবই ঠিক আছে, কিন্তু তুই এখানে কেন? ঈশান এবার কি বলবে সেটাই ভাবতে লাগলো। অন্যদিকে নাদিয়া আগ্রহী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান কি বলে উত্তর দিবে সেটাই দেখার জন্য। ঈশান কোনো উত্তর দিল না। তখন শুভ ওকে চুপ করে থাকতে দেখে আবারও কথাটি জিজ্ঞেস করতেই ঈশান বলতে লাগলো, না মানে আসলে তানিয়া আপুকে আমি অনেক আগে থেকে চিনি। ভাইয়ের সাথে ওনার ফ্রেন্ডশিপ ছিল, তাই আর কি কথা বলতে আসছিলাম। দেখলাম এখানে উনি দাঁড়িয়ে আছে, তাই। ও, আমি আরও তোকে দেখে এখানে আসলাম, ভাবলাম কোনো ঝামেলা হয়েছে কিনা। তুই তো আবার ঝামেলা ছাড়া 1 মিনিটও থাকতে পারিস না। শুভর এরকম কথাতে ওর বোন সহ বাকি মেয়েগুলো হাসতে লাগলো। ঈশান মাথা চুলকালো। শুভ এবার সবাইকে বিদায় জানিয়ে বলতে লাগলো, ঠিক আছে আপু, তুমি থাকো, আমি ক্লাসের দিকে যাচ্ছি। ঈশান চল ক্লাসে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ঈশান মাথা নেড়ে শুভর পিছন পিছন আসলো। কিছুটা গিয়ে একবার পিছন ফিরে ঈশান মেয়েটার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা কেমন যেন তাকিয়ে আছে। এমনটা ঈশানও আশা করেনি, আর মেয়েটাও করেনি হয়তো। কিন্তু এরকম ঘটনা শোনার পর নাদিয়ার হয়তো বা খুব বেশি হাসি পাচ্ছে। ঈশান এবার কী করবে সেটা বুঝে উঠতে পারছে না। সারাটা ক্লাস মনোযোগ দিতে পারল না কিছুতেই, কেমন যেন মনমরা হয়ে রইল। শুভ বিষয়টা লক্ষ্য করলে ওকে জিজ্ঞেস করলো, কিরে তুই এত কি ভাবছিস? আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। না তেমন কিছু না, ভালো লাগছে না রে।
মাথাটা কেমন ঝিমঝিম করছে, তাই আর কি কিছুতেই মনোযোগ দিতে পারছি না। কিরে, শরীর বেশি খারাপ লাগছে? তাহলে বল, বাসে দিয়ে আসি। না না না, তোরা থাক, আমি একাই যেতে পারবো। বাসায় যাওয়ার কথা বলতে ঈশান ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। শুভ আবার আর চোখে তাকিয়ে রইল। মেহেদি জিজ্ঞেস করলো কারণ, কিন্তু ঈশান দাঁড়ালো না। কিছুক্ষণ পর বাসায় চলে আসলো। রুমে এসে ভাবতে লাগলো এখন কি করবে। এমন একটা পরিস্থিতি সামনে আসলো যে ঈশান সেটা কখনো ভাবতেও পারেনি। 1 সপ্তাহ যাবৎ ঈশান আর কলেজে যায়নি, যার জন্য শুভ ওকে কয়েকবার কল করলো। এরই মাঝে কি হয়েছে কিংবা কি হলো জানি না, কিন্তু গত 1 সপ্তাহে বন্ধুরা সবাই কল করলো, কিন্তু ঈশান কলেজে গেল না। শেষ যেদিন শুভর ফোন আসলো সেদিন ঈশান বাসাতেই দুপুরের দিকে শুয়েছিল। এরই মাঝে শুভর নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতে ওপাশ থেকে শুভ উত্তেজিত গলায় বলতে লাগলো, তুই কোথায় আছিস রে? এক্ষুনি সিটি হসপিটালে চলে আয়। আমার বোনের অবস্থা বেশি ভালো না, ওর রক্তের প্রয়োজন। তোর রক্তের গ্রুপের সাথে আপুর গ্রুপ ম্যাচ করে। ঈশান, তুই যদি আসতি তাহলে। নাদিয়ার কিছু হয়েছে ভেবে ঈশান লাফ দিয়ে উঠে বসলো। তারপর বলতে লাগলো, কি 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 হয়েছে আপু? ঠিক আছে, কি করে হলো এসব? আমাকে বল না, কি হলো? আমি তোকে সব বলছি। এক্ষুনি এখানে রক্তের খুব প্রয়োজন, আমি কাউকে পাচ্ছি না। তারপর মনে হলো তোকে ডাকে। গত 1 সপ্তাহ যাবৎ তোর সাথে দেখা হয় না, তাই তোকে ফোন দিতে চাইছিলাম না, কিন্তু মেহেদি বলল তাই ফোন দিতে বাধ্য হলাম। এক্ষুনি আয় না প্লিজ। তুই টেনশন করিস না, আমি এক্ষুনি আসি। ঈশান আর 1 মুহূর্ত দেরি করলো না। 20 মিনিটের মাথায় সিটি হসপিটালে এসে বাইকটা ফেলে দিয়ে দৌড়ে 2য় তলায় আসলো। রিসেপশন থেকে জেনে নিল নাদিয়া কত নাম্বার কেবিনে আছে। কেবিনের সামনে আসতেই দেখলো শুভর আব্বু আম্মু কান্নাকাটি করছে। শুভ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঈশান এসে দাঁড়াতেই শুভ বলতে লাগলো, তুই এসেছিস? তুই জানিস আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। 8 ঘন্টার মধ্যে রক্ত লাগবে, আর মাত্র 15 মিনিট বাকি আছে। ডক্টর ডাকছি, তুই প্লিজ একটু দাঁড়া। কিন্তু কি করে হলো এসব, আমাকে একটাবার বল। আগে রক্তটা দে, তারপর না হয় শুনবি। এখন আমার আপুকে অন্তত বাঁচা। ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই শুভ দৌড়ে গিয়ে ডক্টর ডেকে আনলো। ঈশানকে পাশের কেবিনে নিয়ে গিয়ে রক্ত নিল। রক্ত দেওয়া শেষ হতেই ঈশান বেরিয়ে আসলো। শুভ শুধু একটা জায়গায় বসে আছে। ঈশান এসে ওর পাশে বসতেই মেহেদি এসে পাশে বসলো। এবার শুভকে বিষয়টা জিজ্ঞেস করতেই তখন ছেলেটা বলতে আরম্ভ করলো, আসলে আব্বু আম্মু জোরপূর্বক আজকে ছেলে পক্ষের সামনে আপুকে যেতে বাধ্য করেছিল। আপু এই মুহূর্তে বিয়ে করতে চাইছে না। আব্বুর সাথে কথা কাটাকাটি হয়েছিল আপুর। আব্বুর তার বন্ধুর ছেলেকে আসতে বলেছিল, তাই আব্বুর কথাতে আপুকে জোরপূর্বক ছেলেটার সামনে বসতে বলা হয়েছিল। আপুকে ওদের পছন্দ হয়েছে, এটা নিয়ে বিয়ের কথা উঠতেই আপুর রাগারাগি করে বলে দিয়েছে বিয়ে করবে না। আব্বুর আগের মাথায় আপুর গালে একটা থাপ্পড় দিতেই তখন আপু রেগে গিয়ে সুইসাইড করার চেষ্টা করে। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবার যখনই মনে হতে লাগলো যে মেয়েটা বিয়ে কেন করতে চাইছে না, তার মানে কি ওর কি আবার অন্য কোথাও রিলেশন আছে নাকি? কথাটা ভাবতেই বুকের ভিতরটা ধক করে উঠল। সাথে সাথে ঈশান বলতে লাগলো, আচ্ছা, আপুর কি অন্য কোথাও রিলেশন আছে নাকি কাউকে পছন্দ করে? তেমন কিছু জানি না, তবে আপু বলেছে যে আপু পড়ালেখাটা কমপ্লিট করতে চায়, তার আগে বিয়ে করবে না। কিন্তু এই মুহূর্তে আব্বু ওকে বিয়ে দিতে চাইছিল বলে এরকমটা করলো না। জানি আমি কিছু বুঝতে পারছি না আপু কাকে পছন্দ করে কিনা, কিন্তু আমি যতদূর জানি তেমন কেউ নেই। ঈশান একটা দোটানায় পড়ে গেল। বারবার মনে হতে লাগলো মেয়েটার অন্য কাউকে পছন্দ থাকতে পারে, না হলে এরকম কাজ তো করার কথা না। ঈশান নিঃশ্বাসটা ঠিকমতো নিতে পারছে না। সন্ধ্যা অবধি হসপিটালে থেকে তারপর বাড়ি চলে আসলো। বাসায় এসে কিছুক্ষণ শাওয়ার নিয়ে শুয়ে পড়ল। রাতে আম্মু ডেকে খাবার খাওয়ালো। ঈশান কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে আসলো। পরদিন শুনতে পেল যে শুভর বোনকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এত তাড়াতাড়ি বাসায় নিয়ে যাওয়াতে ঈশান বেশ খানিকটা বিরক্তিত হলো। ভেবেছিল হসপিটালে যাবে আর ওর সাথে একটু কথা বলবে, কিন্তু এত তাড়াতাড়ি বাসায় নিয়ে গেল, এখন এইসব বিষয়ে কথা বলতে পারবে না। তারপরও ঈশান ওদের বাসায় চলে গেল।
এবার শুভর সাথে কথা বলতে বলতে নাদিয়ার রুমে আসতেই খেয়াল করলো মেয়েটা আধশোয়া হয়ে বসে ফোন চালাচ্ছে। এবার ঈশান মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আপু, আসতে পারি? নাদিয়া ঈশানের মুখের দিকে তাকালো। মেয়েটার বিরক্তিতে মুখটা কুঁচকে গেল। ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারলো। তারপরও ঈশান ভিতরে আসলো, মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। তখন শুভ ওকে বসতে বলল, কিন্তু ঈশান বসলো না। মেয়েটা বিরক্তি নিয়ে ওদের দিকে তাকিয়ে রইল। শুভ জোর করে ঈশানকে বসিয়ে দিল। তারপর ওর আম্মু ডাকতেই শুভ বাইরে বেরিয়ে গেল। তখন ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, কেন করলে এরকমটা? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো একটাবার ভেবে দেখেছো? আমি জানতাম তুমি এসব ফালতু কথা বলতে আসবে। দেখো, তুমি আমার ছোট ছোট ভাইয়ের বন্ধু, সেটাই থাকো। এসব নিয়ে অধিকার দেখাতে এসো না। আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে এসো না। এসব নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আমার পারিবারিক বিষয়ে আমি তোমার নাক গলাগলি মোটেও পছন্দ করবো না। সত্যি করে বলো তো, তোমার কি অন্য কোথাও রিলেশন আছে, নাকি কাউকে পছন্দ আছে? যদি কেউ থাকে আমাকে বলো। তোমাকে শুধু শুধু ডিস্টার্ব করতে চাইছি না। কতগুলো দিন যাবত তোমার পিছনে পড়ে আছে। আর তুমি একটু ভালোভাবে কথা বলো তো দূরে থাক। সবসময় খালি রাগ দেখিয়ে যাও। একটু ভালোভাবে কথা বলো না। তাই বলে কি একটু ভালোভাবে তো কথা বলা যায় না? আমি কি এতটাই খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? নাকি তোমার লাইফে অন্য কেউ আছে যার জন্য আমাকে ভালোবাসতে পারো না? শোন, তোর সাথে এসব ফালতু কথা বলার না মোটেও বলতে ইচ্ছে করছে না আমার। আর না, আমি তোর সাথে এসব কথা বলতে চাইছি। তোকে ভালো করেই বলে দিচ্ছি যে তুই আর এইসব কথা আমাকে বলবি না। নিহাইতে আমাকে রক্ত দিয়েছিস, তার জন্য আমি কৃতজ্ঞ। না হলে আমি তোকে আমার রুমেও আসতে দিতাম না। ইভেন তোকে তো আমার সহ্যও হয় না। তুই সব সময় আমার পিছনে পড়ে থাকিস আর এসব আলতু ফালতু কথাই বলতে থাকিস। কি করলে বুঝতে পারবি যে তোর এইসব আমার জাস্ট অসহ্য লাগে? একদম বিরক্ত করে পারিস তুই আমাকে। এরপরেও সেটা তুই বুঝতে পারলি না? ভালোবাসাটাকে এত বেশি বিরক্ত মনে হয়? সত্যিকারের ভালোবাসলে বোধ হয় এরকম বিরক্তির কারণই হতে হয়, তাই না? আজকে তুমি তেমনটাই বোঝালে। আচ্ছা, আমার জন্য কি তোমার মনে একটু অনুভূতি সৃষ্টি হয়নি এই কয়েকটা দিনে? আজব তো, তোকে আমি চিনি না, জানি না, তাহলে তোর জন্য আমার মনে অনুভূতি সৃষ্টি হবে কেন? শোন, এসব কথা আমি বলতে চাইছি না। আর হ্যাঁ, একটা কথা তোকে বলছি, আমি কখনো আমার ভাইয়ের সামনে তোর আসল চেহারাটা খুলে দিইনি। ওকে আমি কিছুই বলিনি, সেটা তোর ভাগ্য। আমি চাইছি না তোদের মাঝে কোনো টানাপোড়া সৃষ্টি হোক আর তোদের সম্পর্কটা নষ্ট হোক। তুই শুভর বন্ধু আছিস, সেটাই থাক। তুই আমার থেকে জুনিয়রের মতোই থাকবি। আজকের পর যদি এসব কথা বলতে আসিস তাহলে আমি ভুলে যাব তুই আমার ছোট ভাইয়ের বন্ধু আর তুই আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলি। অবশ্য বাঁচানোটা তো ভুলই ছিল, আমি মরে গেলেই ভালো হতো। অন্তত তোর মতো এরকম জুনিয়র একটা ছেলে তো আমাকে জ্বালাতো না, আর এরকম অসহ্য যন্ত্রণা আমাকে সহ্যও করতে হতো না। নাদিয়ার মুখে এমন কথা শুনে ঈশানের মনে হতে লাগলো শেষে কিনা ওকে যন্ত্রণা ভাবছে মেয়েটা। কথাগুলো ভাবতেই ঈশান বলতে লাগলো, শেষ পর্যন্ত আমার ভালোবাসাটাকে তোমার কাছে অসহ্য মনে হলো? আমি অবাক হয়ে যাচ্ছি। এতগুলো দিন ধরে আমি তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, আর তুমি আমাকে বিরক্ত মনে করছো। তবে যাই হোক, একদিন হয়তোবা তুমি বুঝতে পারবে। তবে তুমি চিন্তা করো না এসব নিয়ে। আমি বুঝে গেছি তোমার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই। তোমার ভাইকে কিছু বলতে হবে না। আজকে থেকে আর ডিস্টার্ব করবো না। আর হ্যাঁ, আমি চাই না আমার বন্ধুর সাথে এইসব বিষয় নিয়ে কোনো কথা ওঠো, তাই আমি দূরে সরে যাব। তবে একটা কথা কি জানো তো, জীবনের প্রথম তুমি আমার প্রেম ছিলে, আর তুমি আমার ভালোবাসা। তাই তোমাকে ভোলাটা আমার পক্ষে সম্ভব না। তবে যাই হোক, ভালোবেসেছি প্রথম থেকে, আর বেশিই যাব। কেউ যদি তোমাকে ভালো নাও বাসে, আর তোমার প্রতি প্রথম দিনের মতোই ভালোবাসা থেকে যাবে। আজকের পর তুই আর আমার সামনে এসব কথা বলতে আসবে না। আর তুই বলছিস না তুই আমার সামনে আসবি না, তাহলে আমি বেঁচে যাই। তুই যদি ভেবে থাকিস তুই এসব নাটক করলেই আমি তোকে ভালোবাসবো, তোকে নিয়ে ভাবতে শুরু করবো, তাহলে সেটা তোর ভুল ধারণা। ভুল ধারণা হলে তোমার কাছে ভালো লাগবে। আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, আর তোমার ধারণাটা যেন সত্যি হয়। এরই মাঝে শুভ রুমে ঢুকলো আর ঈশানের শেষের কথাটা শুনে বলতে লাগলো, কার ধারণাটা ভুল রে? ঈশান বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য বলতে লাগলো, না, মানে আসলে আপুকে বলছিলাম যে আপু যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা নেহাত একটা বাচ্চা মেয়ে, আর এটা ওনার ভুল ধারণা। সুইসাইড করলে বিয়েটা আটকে যাবে সেটা নয়, কাউকে না কাউকে বিয়েটা তো করতেই হবে। এটা পাগলামি ছিলই বলে বলছে। সে আপুকে একটু বোঝা, ম্যাডাম এরকম একটা কাজ করলো যার জন্য পরিবারের উপর দিয়ে কি অবস্থা গেছিল, একটাবার বোঝা।
না হলে ওনাকে বোঝানোর মতো কেউ এই পৃথিবীতে জন্মই নেয়নি। আমাকে বোঝাতে হবে না। ঠিক আছে, তোরা কথা বল, আমি আসি। ঈশান আর সেখানে থাকতে ইচ্ছে করছে না। তার কথাটা বলে উঠে চলে যেতে নিলেই শুভ ওর হাত ধরল। ঈশান হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, অফিসে যেতে হবে, আব্বু হুটহাট করে ডেকে পাঠালো। হসপিটাল থেকে আজ সকালে চলে আসলি, তাই দেখতে আসলাম, পরে আবার আসবো কখনো। ঈশান কথাটা সম্পূর্ণ করে বেরিয়ে গেল। তারপর বাসা থেকে দ্রুত বেরিয়ে গেল, কারণ এখানে আর থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই। যে মেয়েটা ওকে একের পর এক অপমান করে চলেছে আর বারবার বলে চলেছে তার লাইফ থেকে সরে যেতে, তার লাইফে থাকার মতো ইচ্ছে আর জোর করে তাকে ভালোবাসতে চেষ্টা করার মতো কোনো সুযোগ ঈশান নিতে চায় না। ছেলেটা বাসা থেকে বেরিয়ে গেল, রাস্তা দিয়ে এক মনে যাচ্ছে। মনে হচ্ছে হয়তো ও সিনিয়র থাকলে মেয়েটা ওকে ভালোবাসতো, না হলে কী জন্য ভালোবাসতে পারলো না ঈশান জানে না। কি করে থাকবে ওই মেয়েটার কাছে না এসে? ভিতর থেকে একটু একটু কুড়ে কুড়ে খাবে যন্ত্রণার আগুনগুলো। প্রথম দেখাতেই যাকে ভালোবেসেছিল তাকে এমন করে দূরে সরিয়ে দিবে ঈশান সেটা ভাবতেও পারেনি। আর যাই হোক, বন্ধুদের কথা ভেবে হলেও এই সম্পর্কটার কথা ভেবে ভুলে যেতে হবে। পৃথিবীতে অনেক মানুষই আছে যারা ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানুষটাকে নিজের করে পায় না। আকাশ পরিমাণ ভালোবাসার পরেও ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা, যন্ত্রণাটা ঠিক কতটুকু সেটা হয়তো ঈশান এখন একটু একটু করে বুঝতে পারছে। এই যন্ত্রণাটা সারা জীবন নিয়ে বয়ে বেড়াতে হবে। কথাগুলো ভেবেই রাস্তার এক সাইডে বসে পড়ল। কিছুক্ষণ মাথার দুপাশে হাত দিয়ে বসে রইল আর ভাবতে লাগলো, তাহলে কি এতদিনের এই পিছনে ঘোরা, এতদিনের মেয়েটার পিছনে সময় দেওয়া, এতবার ভালোবাসি কথাটা বলা, সবই কি ব্যর্থ হয়ে গেল? কথাগুলো ভেবে ঈশান শান্ত হতে পারছে না। ছেলেটা বাসার উদ্দেশ্যে রওনা দিল। অন্তত আর যাই হোক, বন্ধুত্বের খাতিরে হলেও বন্ধুর বোনকে ভুলে যেতে হবে। ঈশান আগে জানলে এমন কিছু কখনোই হতো না। আর ওর বন্ধুরই বোন হবে মেয়েটা, তাহলে বন্ধুত্বের কথা ভেবে হলেও প্রথম দেখার পর যেটুকু হয়েছিল সেটুকুতে আবদ্ধ থাকতো। কিন্তু ভালোবেসে ফেলেছে বলে আর দূরত্ব রাখতে পারেনি। আদৌ কি সম্ভব হতো যাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল তার থেকে দূরে সরে যাওয়াটা? এতগুলো দিন যাকে খুঁজে বেরিয়েছে তাকে দূরে সরিয়ে দেওয়ার কথা ভাবলে কিছুতেই মনোযোগ দিতে পারছে না। বাসায় চলে আসলো। এমন করে কয়েকটা দিন বাসায় বসেই কেটে গেল। এক সপ্তাহ মাঝখানে গেছে। এরই মাঝে ঈশান কলেজে আসলো। অন্যদিকে নাদিয়া অসুস্থ বলে আর কলেজে আসবে না কিছুদিন। তাই ঈশান ভাবলো যে নাদিয়া কলেজে আসলে ওর থেকে দূরে থাকার জন্য হলেও কিছুদিন আর কলেজে আসবে না। কথাগুলো ভেবেই ঈশান ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। ঈশানের বাকি বন্ধুরা জিজ্ঞেস করলো ওর এরকম চুপচাপ হয়ে যাওয়া আর মন খারাপ দেখে, কিন্তু ঈশান কাউকে কিছু বলতেও পারলো না আর বললও না। ঈশান চাইছে না এই মুহূর্তে এইসব বিষয় নিয়ে কোনো কথা উঠুক, কিন্তু মেহেদি নাছোড়বান্দা, জোর করে ওর কাছ থেকে কথাগুলো শুনেই ছাড়বে। তাই ঈশানকে ক্লাস শেষ হতেই ওকে টানতে টানতে কলেজের পিছন দিকটায় নিয়ে আসলো। তারপর ওকে জোর করার চেষ্টা করতেই ঈশান তখন আর কোনো উপায় না পেয়ে মেহেদিকে বলতে লাগলো, কি শুনতে চাস? ওই মেয়ের পেছনে কেন ঘুরছে না, নাকি মন খারাপ করে আছে কেন সেটা? সত্যি কথা বলতে কি, কার পেছনে ঘুরবো? যার পেছনে এতদিন ঘুরেছি, গত কয়েকদিন আগে জানতে পারলাম সে আমার বেস্ট ফ্রেন্ডের বড় বোন। তাহলে কি করে বন্ধুত্বের কথাটাকে মারিয়ে আর সম্পর্কটাকে শেষ করে দিয়ে তার পেছনে পড়ে থাকবো বল? আর এটা কি করে সম্ভব বল? তারপরে পড়েছিলাম, কিন্তু তারপর যখন নিজের ভালোবাসার কথা বললাম তখন ও বলল যে অন্তত আর যাই হোক আমাদের বন্ধুত্বের কথা ভেবে হলেও যেন ওকে ভুলে যায়। আর ও নাকি আমাকে কখনো ভালোবাসতে পারবে না। তাহলে নির্লজ্জের মতো কি করে নিজের বন্ধুটাকে নষ্ট করে তার পেছনে পড়ে থাকবো বল? ইচ্ছে করছে সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে, কিন্তু আব্বু আম্মুর কথা ভেবেই যেতে পারছি না। ঈশানের কথাগুলো শুনে মেহেদি এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটা অবাক হয়ে গেছে এটা ভেবেই যে শেষে কিনা ঈশান শুভর বোনের পিছনে পড়েছিল। কিছুক্ষণ চুপ করে থেকে ঈশান বলতে লাগলো, আচ্ছা, তুই কি জানতি না যে ওইটা শুভর বোন? না, আজ অবধি জানতাম না, কিন্তু সপ্তাহ 2 আগে জানতে পেরেছি। জানার পর দূরে থাকতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কথাটা বারবার বলতেই
তখন মেয়েটা আমাকে বলেছে যেন ওর সামনে গিয়ে আর এই কথা না বলি। ছাড় এইসব কথা, তুই জোর করলি তাই তোকে বললাম। শুভ হলে কখনোই জানতে পারতো না, আর বলতামও না। তাই বলছে কি এসব কথা আর কখনো বলিস না, আর ওকেও জানানোর দরকার নেই, কষ্ট পাবে। আমি বন্ধুদের কথা ভেবেই সবটা ভুলে যাওয়ার চেষ্টা করব। কিন্তু তুই তো ওকে ভালোবাসিস, তাহলে ভুলে যাবি কি করে? অনেকেই তো ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানুষটাকে শেষ পর্যন্ত পায় না। দুজন এক হওয়ার পরও মানুষ হারিয়ে যায়, বিয়ে হওয়ার পরেও সংসার করতে পারে না। সেদিক থেকে তো আমার দিক থেকে ওয়ান সাইড ছিল লাভটা। তাই আমি চাইছি না আর এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতে। অন্তত শুভ যেন না জানতে পারে, তাতে খারাপ লাগে ওর। তাই চাইছি না ওর পর্যন্ত বিষয়টা যাক। তুই অন্তত বলিস না, তাতেও কষ্ট পাবে। ঠিক আছে, কিন্তু তুই না ভালোবাসিস তাহলে? ভুলে যাব, আর না পারলেও এসব কথা আর কখনো বলবো না। মেহেদি এসে ঈশানকে এক হাতে পাশ থেকে জড়িয়ে ধরল। ওরা সাথে বাসার দিকে চলে গেল। ঈশান ভাবছিল যে আবারও চট্টগ্রামে চলে যাবে। যতদিন শুভর বোন অর্থাৎ নাদিয়া কলেজে না আসে ততদিন পর্যন্ত ইচ্ছে করছে না যেতে। আর এরই মাঝখানে ঈশান নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। যাই হোক, ভেবেছিল যে ভালোবাসার কথাগুলো বলতে পারলে আর বোঝাতে পারলে পরবর্তীতে না হয় শুভকে জানাবে, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। এমন করে পুরো একটা মাস কাটলো। এই মাঝখানে মেয়েটার কলেজে আসেনি। শুভর থেকে জানতে পারলো গতকালই আপু হয়তো কলেজে আসবে, তাই সিদ্ধান্ত নিল রাতেই চট্টগ্রাম চলে যাওয়ার কথা। আর যেই ভাবার সেই কাজ। সেদিনই রাতে আব্বু আম্মুর কাছ থেকে জোর করে পারমিশন নিয়ে তারপর চট্টগ্রামে গেল। পুরো 4টে মাস সেখানে কাটিয়ে এসেছে। আব্বু আম্মু বারবার জোর করলেও ঈশান আসেনি। শেষে আব্বু গিয়ে জোরপূর্বক ওকে বাসায় নিয়ে আসলো। আব্বু বিষয়টা ঈশানকে জিজ্ঞেস করলো। ঈশান গাড়িতে বসে চুপচাপ ছিল, আর আব্বু জোর করছিল জানার জন্য। তখন আব্বুর জোরাজুরিতে ঈশান সবটা বলল। সব শোনার পর আব্বু কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, এখন কি ঠিক করলে? ভুলে গিয়ে নতুন করে শুরু করবে, নাকি অন্য কলেজে ভর্তি হবে? নিজের বন্ধুত্বের কথা ভেবে হলেও তো এখন আর যেটা বারণ করে দিয়েছো সেটা করবে না, বুঝতে পারছি। কিন্তু এমন করে মন খারাপ করে থাকলেও কিন্তু সব সমস্যার সমাধান হবে না। আমি ঠিক আছে আব্বু, তাছাড়া 2 দিন বাদে সবটা ভুলে যাব। তখন দেখবে আর ওই মেয়েটার কথা মনে থাকবে না। খামাখা এইসব কথা চিন্তা করতে চাইছি না, আর তুমিও মনে করে দিও না। এর একটাই মাত্র সলিউশন আছে। আমি বলি কি, একটা বিয়ে করে নাও। আমরা পছন্দ করে একটা মেয়ের সাথে তোমাকে বিয়ে করিয়ে দিই। বাসায় যাই, তোমার আম্মুর সাথে এই বিষয়ে কথা বলি। কাউকে ভোলার জন্য কাউকে লাইফে চাই, তাই খুব তাড়াতাড়ি ভুলতে হলে তুমি একটা বিয়ে করে ফেলো। ঈশান অবাক চোখে আপুর দিকে তাকিয়ে রইল। তখন ঈশান কিছু বলার আগেই আপু একটা হাসি দিয়ে বলতে লাগলো, আমি জানি তুমি অবাক হচ্ছ, কিন্তু দেখো, খারাপ ভালো সব দিকটাই আব্বু আম্মুর দেখা উচিত। আমরা জোরপূর্বকে সব বিষয়ে তোমাকে ভোলানোর চেষ্টা করি, সেটা হবে না। নতুন কেউ আসলে তার দায়িত্ব তোমার উপর পড়লে তখন দায়িত্বের বোঝার থেকেও শুরু করে হোক, আর যেভাবেই হোক তুমি আস্তে আস্তে হয়তো তার প্রতি মনোযোগ দিবে। আর যেখানে মেয়েটা নিজেই রাজি নয়, একতরফাভাবে আমরা গিয়ে জোরপূর্বক ওর সাথে সম্পর্কটা তৈরি করার চেষ্টা করতে পারি না। এতে শুভ জানতে পারলে কষ্ট পাবে। তোমাদের বন্ধুত্বটা অন্তত থাকুক, এর জন্য সব কিছু ছেড়ে দিয়েছো, সেটা অন্তত টিকে থাকুক। তাই আমি চাইছি না এরকম কিছু হোক। এখন তুমি কি বলো? বিয়ের কথাটা শুনে এমনিতেই অবাক হয়েছে। তার উপর আবুর এরকম কথাতে কি জবাব দেবে সেটা জানে না ঈশান। আবু বারবার কথাগুলো বলতেই ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কোনো কিছুই করতে হবে না। সে যদি সবটা ভুলে যেতে পারে, তাই আমিও ভুলে যাব। সে আমাকে ভালোই বাসেনি, তার জন্য কেনই বা কষ্ট পাবো। তুমি বিয়ের কথা বলছো, করব, কিন্তু কিছুদিন সময় লাগবে। একটু ঠিকঠাক হয়ে নি, তারপর না হয় ভাবা যাবে। জোর করে তোমাকে বিয়ে দিচ্ছে কে? আমি জাস্ট একটা এর থেকে বেরোনোর একটা উপায় বলছি। তাছাড়া বেরোনো বলতে কি, যাকে ভালোবাসে তাকে কখনো বলা সম্ভব না, সেটা তুমিও জানো, আর আমিও অনেক আগের থেকেই জানি। তাই তো সাধারণের বিষয়টা বললাম। বাবা হয়ে বন্ধুর মতো তোমাকে সাজেশন দিলাম। এখন
এখন বাকিটা তোমার ইচ্ছা। ঈশান কিছুক্ষণ আব্বুর কথাগুলো ভাবলো। সেদিন সন্ধ্যার দিকে বাসায় পৌঁছলো। বাসায় পৌঁছতেই আম্মু হাজারটা বকাবকি করলো, কান্নাকাটি করলো। ঈশান আম্মুকে জড়িয়ে ধরে কথা দিল, এখন থেকে তোমরা যা বলবে সেটাই শুনবো, আর কোনো ঝামেলা করব না। আর তোমাদেরও আমার জন্য কোনো বিপদে পড়তে হবে না, একদম ভালো হয়ে যাব দেখো। আম্মু হাজারটা কথা বললেও ঈশান আর কোনো উত্তর দিল না। তারপর রুমে চলে আসলো। 4টি মাস আবারও এই শহর ছেড়েছিল। কিছুতেই এই শহরের সাথে যেন মানিয়ে উঠতে পারছে না ঈশান। এই শহরের মানুষগুলো বড্ড বেশি কঠিন। কথাগুলো ভেবেই চোখ জোড়া বন্ধ করে নিতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। পরদিন থেকে কলেজে যাবে ঠিক করলো। কলেজে আসলে শুভ বারবার জিজ্ঞেস করলো কি হয়েছে, কি জন্য এতদিন কলেজে আসেনি, আর শহর ছেড়ে ওদের থেকে দূরে ছিল কেন। ঈশান কি জবাব দিবে ভেবে পাচ্ছে না। ঈশান চট্টগ্রামে থাকতে শুভর কলটা তেমন ধরেনি। আবল তাবল কথা বলছিস, এসব না বানিয়ে সত্যি যেটা হয়েছে সেটা আমাকে বল। কি হবে, এমনিতে এখানে ভালো লাগে না, চলে গিয়েছিলাম। আর ওখান থেকে মামা আসতে দিচ্ছিল না, তার মেয়ের সাথে একই এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছি, তাই আসতে পারেনি। কেন, তোর সেই নায়িকার কি হলো? বললি না যে তাকে ছাড়া থাকতে পারবি না, বিয়ে করবি এ করবি সে করবি, এখন আবার মামাতো বোনের পেছনে পড়েছিস কেন? কেন আবার মামাতো বোনকে পছন্দ করি, তাছাড়া কতদিনই বা আর একটা মেয়ের পেছনে পড়ে থাকবো। এখনকার দিনে ওসব প্রেম ভালোবাসা হয় না যে মানুষ সারা জীবন একটা মানুষের পেছনে পড়ে থাকে। সবাই ঠিকই বলে, একজনের সাথে না হলে আরেকজনের সাথে ঠিকই হয়। খামোখা কেন নিজের সম্মানটাকে নষ্ট করব? যে আমাকে ভালোবাসে না তাকে ভালোবাসা যে আমাকে ভালোবাসে না তাকে ভালোবাসার জন্য নিজেকে এতটা ছোট করতে নেই, জানিস তো। ঈশান ক্লাসের দিকে গেল। মেহেদিও ওর পিছন পিছন গেল। শুভ বিষয়টা ওদের বন্ধুদের সাথে আলোচনা করলেও জানতে পারল না। এমন করে একটা সপ্তাহ কেটে গেল। প্রথম দিন আসার পর থেকেই নাদিয়া ঈশানকে খেয়াল করেছে। কেমন অন্যমনস্ক আর মনমরা হয়ে থাকে। ঈশান চেষ্টা করেছে যে মেয়েটার সামনাসামনি না হতে হয়। ঈশান কলেজ থেকে বেরোতে গেলে দেখে ওর মাঝে খেয়াল করলো কেউ একজন সামনাসামনি দাঁড়িয়ে আছে। ঈশান পাশ কাটিয়ে চলে যেতে নিলে মেয়েটা কেমন করে যেন ওর দিকে তাকিয়ে রইল। ঈশান রিক্সা করে চলে যেতেই নাদিয়া ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। নাদিয়ার বান্ধবীগুলো ওর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি রে ঈশান, তোর সাথে একটু কথা বললো না? এড়িয়ে চলে গেল কেমন করে? তোদের মাঝে কিছু হয়েছে নাকি? এমন কোনো কথা বলেছি যার জন্য জিজুরও খারাপ লেগেছে? তোদের কি মনে হয় ওর সাথে ঝামেলা করাই আমার কাজ? আর জিজু, কিসের জিজু? ওর মতো একটা ছেলেকে ভালোবাসতে যাব? আমি কখনোই না। আর আর ও আমাকে এড়িয়ে যাবে? আমাকে আমার পেছনে হাজারটা ছেলে পড়ে আছে, ওর মতো একটা পিচি ছেলে আমাকে এড়িয়ে যাবে, এর কখনো সাহস হবে না। তোর কথাতে মনে হচ্ছে যে তোদের মাঝে কিছু একটা হয়েছে। সত্যি করে বল তো, ছেলেটা তোর সাথে কথাই বললো না, এমন করে চলে গেল কেন? আর গত কয়েক মাসে ওকে এখানে দেখেও নি, তোর সামনে আসতেও দেখিনি। নিশ্চয় তোরা ঝামেলা করেছিস। আচ্ছা, তোদের রিলেশনটা কি আদৌ হয়েছিল? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওর মতো একটা পিচি ছেলেকে ভালোবাসতে যাব আমি? আর ওর সাথে রিলেশনে জড়াবো কখনোই না। আর শোন, এসব কথা দ্বিতীয়বার আমাকে বলতে আসবে না, তাহলে কিন্তু। কাউকে নিয়ে ভাবছিস কিংবা তার সাথে মিসবিহেভ করেছিস বলে খুব গিল্টি ফিল হচ্ছে, সেটা তোর মুখ দেখলেই বোঝা যায়। অহংকারের ঠেলায় তুই ছেলেটাকে পছন্দ করিস এবং তাকে মিস করছিস, এটা কখনো বলতেও পারিসনি। আসলে অহংকার মানুষকে ডুবিয়ে দেয়, কখনো বুঝতে দেয় না কাকে ভালোবেসেছিলি এবং কাকে হারিয়েছিস। আর এখন হারানোর পরেও সবটা লুকিয়ে যাওয়ার চেষ্টা করছিস। অহংকারটা তোর আগে থেকেই বেশি, এটা আমরা সবাই খুব ভালো করেই জানি। তোদের কি মনে হয় আমি ওকে নিয়ে ভাবতে যাবো? কখনোই না। সেটা তোর ইচ্ছা, তুই ভাববি কি না। তবে একটা কথা বলতো, এতগুলো দিন যাবৎ দেখছি মন মরা হয়ে থাকিস, কি যেন একা একা ভাবিস। কার জন্য? অন্য কোনো ছেলের জন্য? এত অহংকারী মেয়েকে কেউ এত সময় দিবে? যারা পড়ে থাকে সবাইকে তুই দূরে তাড়িয়ে দিয়েছিস। আর আজকে এই ছেলেটাকে দেখার পর তোর মুখটা কেমন কালো হয়ে গেল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ভালোবাসিস, সেটা প্রকাশ করবি না। আবার কেউ তোকে ভালোবাসে, সেটাও সহ্য করতে পারবি না। আসলে তুই চাসটা কি বলতো? আমি চাই না কেউ আমার পিছনে পড়ে থাকুক। আমার এসব ভালোবাসার কোনো দরকার নেই।
সেটা সময় হলেই দেখা যাবে। ভালোবাসার মানুষ দূরে সরে গেলে তখন বোঝা যায় মানুষটা কি হারিয়েছে। আমরা আর তোকে এইসব বিষয় নিয়ে জোর করব না। যতবার সেটা তোর সাথে কথা বলতে আসছিল তুই ওকে অপমান করেছিস। তুই এই ভালোবাসা হারিয়ে বুঝতে পারবি যে তুই কি হারিয়েছিস। হারিয়ে গেছে অলরেডি। তুই যে ব্যবহারটা ওর সাথে করেছিস, আমি হলে তো মুখটা পর্যন্ত দেখতাম না। নাদিয়া চুপ করে রইল। পরদিনও ঈশানের সাথে নাদিয়ার ক্যাম্পাসে দেখা হলো, কিন্তু ঈশান ওকে দেখে সেখান থেকে চলে গেল। এরকম করে এড়িয়ে যাচ্ছে দেখে নাদিয়ার বান্ধবীরা বুঝতে পারল যে নাদিয়া ছেলেটাকে এমন কোনো কথা বলেছে কিংবা এমন কোনো বিহেভ করেছে যার জন্য ছেলেটা খুব বেশি কষ্ট পেয়েছে। ছেলে মানুষ ততক্ষণ পর্যন্তই নির্লজ্জ যতক্ষণ প্রিয় মানুষটার কোনো কথাই খুব বেশি আঘাতে জর্জরিত না হয়, এত বেশি কষ্ট না পায় ততক্ষণ পর্যন্ত। ঈশানও হয়তো এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছিল যার জন্য এখন ওই আঘাতটাকে সহ্য করতে না পেরে আর নাদিয়ার সামনেই থাকতে চাইছে না। মেয়েটাকে ও ভালোবেসেছিল সেটা হয়তো ভুলে যাওয়ার চেষ্টা করছে। নাদিয়া বান্ধবী দুটো খুব ভালো করেই খেয়াল করেছে যে ঈশান এখন অন্য সব মেয়েদের সাথে কথা বললেও নাদিয়ার সামনে এসে কোনো কথা বলা তো দূরে থাক, ওর দিকে তাকায় না পর্যন্ত। এটা হয়তো নাদিয়ার কর্মফল। কয়েকটা সপ্তাহ কাটলো এমন করে। আর এই এক সপ্তাহ শুভ হাজারবার জিজ্ঞেস করেছে ওই মেয়েটার সাথে কি হয়েছে, কিন্তু ঈশান কখনো কাউকে বলেনি। ঈশান চায় না যে বিষয়টা 4-5 মাস আগে চলে গেছে সেটা নিয়ে আর কোনো কথা বলতে। এমন করে কিছুদিন কাটলো, কিন্তু এই কয়েকটা দিনে ঈশান খেয়াল করেছে নাদিয়া কেমন মন খারাপ করে থাকে। কিন্তু যতবার ওর সাথে দেখা হয়েছে ঈশান এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। ভেবেছে কোনো রকম ওর সামনে পড়লে কিংবা ওর সাথে কথা বলার চেষ্টা করলে মেয়েটা ওর ভাইকে অর্থাৎ শুভকে বলে দিবে, তাই আর ওই মেয়েটার সামনে থাকতে চায়নি। ঈশান সবেমাত্র একটা ক্লাস শেষ করে বাইরে আসলো। এরই মাঝে আব্বুর নম্বর থেকে ফোন আসলো। রিসিভ করতেই আব্বু ওপাশ থেকে বলতে লাগলো, শোনো, আমার বন্ধুর মেয়ে তোমার সাথে কলেজে দেখা করতে যাচ্ছে। ও আর এসে যখন শুনতে পেরেছে যে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করেছি, তখন ও তোমার সাথে দেখা করার ইচ্ছাটা আর আগ্রহটা দেখিয়েছে। তাই ওর আব্বুর থেকে তোমার নাম ঠিকানা আর তোমার নাম্বারটা নিয়েছে। তোমাকে মেয়েটা কল করতে পারে কিংবা কলেজে গিয়ে তোমাকে দেখা করতে বলতে পারে। তাই বলছি কি, তুমি যদি ওর সাথে একটু দেখা করো। ঠিক আছে, ওনাকে আসতে বলো। বিদেশে একটা মেয়েকে বিয়ে করবে কথাগুলো ভাবলো। আবার মনে হতে লাগলো আব্বু আম্মুর সাথে কি মেয়েটা মানিয়ে নিতে পারবে। ঈশান কথাগুলো ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ও আব্বু আম্মুর কথাতে সব করবে বলেছে, তাই আর কোনো কিছু ভাবলো না। এরই মাঝে কেউ কাঁধের উপর হাত রেখে বলতে মেহেদি বলল, কিরে এভাবে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছিস, মনে হচ্ছে শ্বাসকষ্টের রুগী। কি হয়েছে বলতো? আর আঙ্কেল ফোন করেছিল নিশ্চয়ই? হ্যাঁ, বললো তার বন্ধুর মেয়ে দেখা করতে আসে। আব্বু সেদিন চট্টগ্রাম থেকে ফেরার পথেই বলেছিল বিয়ের কথা। আমি আর বারণ করিনি, বলেছিলাম একটু সময় লাগবে, কিন্তু ওরা যাকে বলবে যখন বলবে বিয়ে করে নেব। তাই হয়তো আব্বু ওনার বন্ধুর মেয়ের সাথে এইসব বিষয় নিয়ে কোনো কথা বলছে, তাই মেয়েটা দেখা করতে আসে। ভালো তো, আব্বু আম্মু যার সাথে ঠিক করে তাকেই বিয়ে করে নেওয়া উচিত। যখন এরকম কিছু হবে না তখন আঙ্কেলের কথাতে বিয়েটা করে নেওয়াই ভালো। জীবনে ভালো থাকতে পারবি। আব্বু আম্মুর বিপক্ষে গিয়ে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, জানিস তো। সব সময় নিজের ভালো থাকার কথা চিন্তা করলে হয় না। এখন চেষ্টা কর আঙ্কেলের কথায় বিয়ে করে নিয়ে ভালো থাকার। হ্যাঁ, সেটাই করবো ভেবেছি। আপনি বসুন, আমি এখনই আসি। শুভ পাশে দাঁড়িয়ে ঈশানের সব কথাই শুনল, তারপরও কোনো কথা বলল না। কারণ ঈশানকে এই বিষয়টা নিয়ে অনেকবার জিজ্ঞেস করার পরও কোনো রেসপন্স পায়নি। দ্বিতীয় ক্লাসটা শেষ করতেই একটা নাম্বার থেকে কল আসলো। ফোনটা রিসিভ করতেই উপাস থেকে কেউ বলল, কোথায় আপনি? নিয়ে এসে বসে আছি, আপনি ক্যান্টিনে আসুন, আমি আপনার সাথে দেখা করতে আসছি। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, বন্ধুদের বলে তারপর ক্যান্টিনের দিকে চলে গেল। অন্যদিকে নাদিয়াদের দ্বিতীয় ক্লাসটা হচ্ছে না ভেবেই ওরা ক্যান্টিনের দিকে যেতে লাগলো। ওরা কথা বলতে বলতে যখনই ক্যান্টিনের দরজার সামনে আসলো তখনই নাদিয়ার একটা বান্ধবী ঈশানকে দেখতে পেল। ছেলেটা কারোর সাথে বসে আছে আর হেসে কথা বলছে।
এমন কিছু দেখে তানিয়া মেয়েটা বলতে লাগলো। দেখ, ওটা ঈশান না? নাদিয়া ওর বান্ধবীর কথাই এবার সামনের দিকে তাকালো, তারপর আশেপাশে তাকিয়ে দেখে দূরে একটা টেবিলে একটা সুন্দর মেয়ের সাথে ঈশান বসে আছে। মেয়েটা জিন্স আর টপ পরে আছে। এমন কিছু দেখে নাদিয়া ফ্যালফ্যাল করে সেদিকেই কিছুক্ষণ যাবত তাকিয়ে রইল। ছেলেটা বেশ হাসাহাসি করে কথা বলছে, মেয়েটাও ঈশানের কথাতে জবাব দিয়েছে। এমন কিছু দেখে নাদিয়ার আরেক বান্ধবী নীলা বলতে লাগলো, এরকমটাই হয়, কেউ কাউকে খুব বেশি অবহেলা করলে মানুষের পাল্টাতে সময় লাগে না। ওইটা ওর গার্লফ্রেন্ড, আর না হলে কয়েকদিন পর প্রেম হয়েছে, তাই দুজনে প্রেম ভালোবাসার কথা বলছে। যাই হোক, ছেলেটা ভালোই করেছে। এত অবহেলা সহ্য করে কেনই বা তোর পেছনে পড়ে থাকবে, তাই না? সেটা মানিয়েছেও দুজনকে বেশ ভালো। এত করে অপমান করলে তার সাথে এমনটাই করা উচিত। সব ছেলেকে তাড়াতে তাড়াতে নিজের কপালে বুইড়া আর টাকলা কাকা জুটবে, এটাই বোধহয় ভালো হবে। সেটা আমি আগেও ছবিতে দেখেছি। এরকমটাই হয়, বড় লোকের কোনো মেয়েকে গরিব কোনো ছেলে ভালোবাসলে এরকমটা হয়। অথচ ওদের সবই ছিল, কিন্তু সব থাকার পরেও কেউ কেউ তো তাকে মানুষ বলে মনেই করলো না। সামান্য সিনিয়র জুনিয়রের বয়সে পার্থক্যকে একটা রিজন দেখিয়ে ভুলে গেল। যাই হোক, ছেলেটা ভালোই করেছে। আমি হলে অনেক আগেই এসব করতাম। দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে নাকি যে এক মেয়ের পেছনে পড়ে থাকতে হবে? কেউ অবহেলায় এখানে পড়ে থাকতে নেই, জানিস তো। নাদিয়ার ওর বান্ধবীর কথাগুলো আর সহ্য হচ্ছিল না। তার উপরে মেয়েটা ঈশানের হাতের উপর হাত রাখলো। এমন কিছু দেখে নাদিয়া আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। তাড়াহুড়ো করে গিয়ে ঈশান আর মেয়েটার পাশে দাঁড়ালো। কেউ পাশে এসে দাঁড়াতেই ঈশান একবার ওর দিকে আর চোখে তাকিয়ে মেয়েটার হাতের উপর হাত রেখে মেয়েটাকে শান্ত থাকতে বলল। আর নাদিয়া বলতে লাগলো, কি সমস্যা কি তোমার? এই মেয়েটার সাথে এমন কি লটপট করছো? এমন করে কথা বলছো কেন? এটা কি জোরাজুরি করার জায়গা নাকি? ঈশান যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল। ও একটা রাগী দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকিয়ে একটা হুঙ্কার দিয়ে বলতে লাগলো, এই যে আপু, আপনার সমস্যা কি বলুন তো? ওর সাথে যা ইচ্ছা তাই করি, দরকার পড়লে এখানেই বাসর করব। আপনার যদি দেখতে হয় তাহলে বলবেন, আমাদের বাসরের ভিডিও করে আপনাকে পাঠিয়ে দিব। ঈশানের সামনে বসে থাকা মেয়েটা হাঁ করে ওর দিকে তাকিয়ে রইল। নাদিয়া অবাক চোখে ঈশানকে দেখছে। তারপর হুটহাট করে ওর এরকম কথাতে শার্টের কলার ধরতে নিলে ঈশান এক ঝটকায় ওর হাতটা সরিয়ে দিল আর বলতে লাগলো, একদম আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। কি মনে করেছেন নিজেকে? সবকিছু আপনার ইচ্ছা মতো হবে? কখনোই না। আমার লাইফে কোনো বিষয় নিয়ে ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন না, তাহলে আমার মতো খারাপ আর কেউ হবে না। আমি ভুলে যাব আপনি আমার বন্ধুর বোন। এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন থেকে আর নয়। কোনো ছেলে আর আপনার মতো অহংকারে মেয়ের পেছনে ঘুরছে না, তাই তো? আর ঘুরবে কিভাবে? অহংকারে তো মাটিতে পাই পড়ে না। চামড়া ফর্সা হয়েছে তো ওই জন্য অহংকারটা খুব বেশি ম্যাডামের। নাদিয়া চুপ করে রইল। তখন ঈশান মেয়েটার হাত ধরে বলতে লাগলো, তন্নি, চলো এখান থেকে। এর সামনে দাঁড়িয়ে থাকার কিংবা কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু উনি কে? কেউ না। তুমি কিন্তু আমাকে ভুলে যাচ্ছ ঈশান। কিছুদিন আগেও তুমি আমাকে ভালোবাসার কথা বলেছিলে, আর এখন তুমি ওর সামনে সিন ক্রিয়েট করছো। এসব হতে পারে না। কেন হতে পারে না? আপনি যদি এতগুলো দিন একটা ছেলেকে প্রতিটা মুহূর্তে বারণ করে দিতে পারেন, আর তার জন্য নাকি আপনার কোনো অনুভূতি নেই সেটা বলতে পারেন, তাহলে কেন হতে পারে না? শোনেন, আপনার সাথে আমার কথাই বলতে ইচ্ছে করছে না। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। তুমি এমন করে কথা বলছো কেন? তুমি না আমাকে ভালোবাসতে? বাসতাম, কিন্তু এখন বাসি না। আর আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল অপাত্রে নিজের ভালোবাসাটাকে দান করতে যাওয়ার মতো ভুল করাটা। তুমি এমন করে কথা বলছো কেন? তুমি তো এখনো আমাকে... না, ভালোবাসি না। আপনার মতো অহংকারী মেয়েকে ভালোবাসা তো দূরে থাক, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে না। এরপর আর আমার সামনেও আসবেন না, তাহলে শুভকে এসব বলতে আমি বাধ্য হব। কি বলবে? তুমি আমাকে ভালোবাসো, তাই তো? আশ্চর্য, আপনার কি মাথায় কিছুই নেই নাকি? আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? দেখুন, এসব কথা বললে কিন্তু আমাকে আবারও এখান থেকে যেতে হবে, আর আমি চাইছি না আপনার সাথে কোনো ঝামেলা হোক আর শুভ এসব বিষয়ে জানতে পারো। তোমার থেকেও জানতে পারবে কিনা জানি না, তবে আমি আজকে জানাবো।
তুমি আমাকে কতটা ভালোবাসতে সেটাও আমি ওকে বলবো। আপনার যা খুশি তাই করুন, তারপরেও আমার সামনে আসবেন না। আপনাকে দু চোখে সহ্য হয় না, জাস্ট আপনাকে অসহ্য লাগে। তুমি যদি আমাকে ইগনোর করার চেষ্টা করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঈশান, বিয়ে তো তোমার আমাকেই করতে হবে। আপনার মতো অহংকারী মেয়ের সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। আর আমি বিয়ে করব আপনাকে? কখনোই না। আর শুনুন, এসব কথা আর দ্বিতীয়বার বলতে আসবেন না। আপনার সাথে কথা বলা তো দূরে থাক, আপনার চেহারাটাও সামনে থেকে দেখার মতো ইচ্ছেও আমার নেই। আমার সাথে রাগ দেখিয়ে খুব বেশি ভালো হবে না, তাহলে আমাদের বিয়েটাও কিন্তু আরো তাড়াতাড়ি হবে। ঈশান, বিয়ে? কিসের বিয়ে? আর আপনি কি বলতে চাইছেন যে আপনি এসব বললে আমি আপনার কথাতে রাজি হয়ে যাব? এখন আমি আপনার পেছনে ঘুরছি না, সেজন্য আপনার ইগোতে লাগছে, তাই না? কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল ঈশান। নাদিয়া হাজারবার ওকে ডাকার পরও ঈশান দাঁড়ালো না। মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে গেল ছেলেটা। এমন করে পুরো 7টা দিন কাটলো। আর এই 7টা দিনে নাদিয়া ঠিক ঈশানের মতোই, তেমনি নাদিয়া ঈশানের পিছনে ঘুরেছে, কিন্তু ঈশানের দিক থেকে কোনো রেসপন্স পেল না। শেষ যেদিন নাদিয়া জোর করলো ঈশানকে কথা বলার জন্য, তখন ঈশান রেগে গিয়ে ওকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়েও নামিয়ে নিতে নাদিয়া কান্না করে দিয়ে বলতে লাগলো, থামলে কেন? মারো, তোমার রাগটা কমে, তারপরেও কমাও। এভাবে এভাবে আমাকে তুমি সরিয়ে দিও না। তুমি ওই মেয়েটাকে ভালোবাসতে পারো না। আমি জানি তুমি এখন আমাকেই ভালোবাসো আর আমাকেই বিয়ে করবে। আজ নয়তো বা কাল তোমার রাগটা ঠিকই ভেঙে যাবে। ঈশান, প্লিজ আমাকে একবার বোঝার চেষ্টা করো। আমি তখন বুঝতে পারিনি, তারপর তুমি যখন আমার লাইফ থেকে চলে গেলে তখন। এখন বুঝতে পেরে কোনো কাজ হবে না। মানুষ ততক্ষণ পর্যন্ত বেহা যতক্ষণ পর্যন্ত সেটা সর্বনিম্ন মাত্রায় পর্যন্ত চলে না যায়। আপনার অপমানটা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে আমার পক্ষে কেন, অন্য কারোর পক্ষে সেটা সহ্য করা সম্ভব ছিল না। ফের আপনি আর আমার সামনে আসবেন না, তাহলে আমাকে কলেজে আসা বন্ধ করে দিতে হবে, আর এই শহরটাও ছাড়তে হবে। আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আমি চাইছি না এইসব কথা নিয়ে আর কোনো কথা উঠুক, আর আপনি আমাকে বাধ্য করছেন। কিন্তু আমি চাই, আমি যদি তোমাকে বিয়ে না করতে পারি, অন্য কাউকে তোমাকে বিয়ে করতে পারবে না। ওই মেয়েকে তুমি কি করে বিয়ে করো সেটাও আমি দেখে নেব। এরপর থেকে তুমি চাইলেও আমার সামনে থেকে সরতে পারবে না। সব সময় আমি তোমাকে নিজের কাছেই রাখবো। দেখো, মাথা খারাপ হয়ে গেছে? আপনি যা খুশি তাই করুন, তারপরেও আমাকে এইসব বিষয়ে বলতে আসবেন না, ব্যাস। ঈশান সেখান থেকে চলে গেলে নাদিয়া চিৎকার করে বলতে লাগলো, ঈশান, আমি যদি তোমাকে না পাই না, তাহলে আমি কি করবো সেটা আমি নিজেও জানি না। ঈশান নাদিয়ার আর কোনো কথা না শুনে বাসায় চলে আসলো। পরদিন যখন দুপুরের দিকে ঘুম ভাঙলো, তখন বুঝতে পারলো ফোনটা বেজেই চলেছে। ঈশান তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করলো। শুভ কল করেছে। এই অসময়ে আবার শুভ কল করলো কেন? কলেজে যাবে না বলে অনেক রাতে ঘুমিয়েছিল। আর নাদিয়ার বিষয়টা নিয়ে ঈশান কাল রাতে অনেকক্ষণ ভেবেছে কি করে এসব বিষয় থেকে এড়িয়ে থাকা যায়। বিষয় খুঁজেই পাচ্ছিল না, তাই ঘুমোতে গিয়ে দেরি হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে শুভ কল করার কথা নয়, ওরা তো কলেজে থাকার কথা। ঈশান কল রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে শুভ এমন কিছু বলল যার জন্য ঈশান আর শুয়ে থাকতে পারল না। ছেলেটার এক মুহূর্ত দেরি করলো না, বাইকের চাবিটা নিয়ে গিয়ে একটা টি শার্ট গায়ে জড়িয়ে ধরে বাসা থেকে বেরিয়ে গেল। তারপর আধা ঘন্টার মধ্যে হসপিটালে আসলো। এসে দেখলো যে শুভর আব্বু আম্মু আর বন্ধুদের সবাই সেখানে দাঁড়িয়ে আছে। ঈশান তাড়াহুড়ো করে এসে সেখানে আসতেই শুভর সামনে গিয়ে দাঁড়ালো আর বিষয়টা জিজ্ঞেস করতেই বলতে লাগলো, কি হয়েছে আপুর? আবার কি হলো যার জন্য? শুভ রাগী চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান কথাগুলো বলে শেষ করার আগেই এবার শুভ ঈশানের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারল। ঈশান অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। এবার ঈশান মেহেদির দিকে তাকাতেই বুঝতে পারল যে শুভ সবটা জেনে গেছে। কিন্তু মেয়েটার আবার কি হলো যার জন্য হসপিটালে আসলো? ঈশান কোনো কথা বলছে না দেখে শুভ ঈশানের শার্টের কলার ধরে রাগী কণ্ঠে বলতে লাগলো, সবটা জানার পর নাটক করছিস? তোর কারণে আমার বোনকে কেন সুইসাইড করতে যেতে হবে বল? আপু তোকে ভালোবাসে, আর তুই আমার বোনকে এমন করে কষ্ট দিলে? তুই কি ভেবেছিলি এরকম করে সবটা লুকিয়ে যাবি আর আমরা কিছু জানতে পারবো না? তোর সাহস হলো কি করে আমার বোনকে কষ্ট দেওয়ার?
তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এরকম একটা কাজ করতে পারলি? আজকে তোকে আমি মেরে ফেলবো। শুভ ঈশানকে আরও কয়েকটা থাপ্পড় মারতে লাগলো, আর ঈশান চুপ করে রইল। তখন মেহেদি এসে দুজনকে ছাড়িয়ে দিল, আর রাগী কণ্ঠে বলতে লাগলো ছেলেটা। শুভ, সবটা না জেনেই ও তোর বোনকে ভালোবেসেছিল। তারপর যখন জানতে পারলো নাদিয়া আপু তোর বোন, তখন আপুর কথাতেই ঈশান ওনার লাইফ থেকে সরে গিয়েছিল। তাহলে ঈশানের দোষটা কোথায়? ও তো তোদের বন্ধুত্ব বাঁচানোর জন্য আপুর লাইফ থেকে সরে গিয়েছিল। সব বিষয়টাতে তুই ওর দোষটা কেন খুঁজছিস? তোর আপুর কোনো দোষ নেই। ওর থেকে সিনিয়র হয়েও এরকম একটা কাজ করেছে। আর সেই দিন যখন দেখলো অন্য একটা মেয়ের সাথে ওর বিয়ের কথা চলছে, তখন তোর আপুর ভালোবাসাটা উতলে পড়েছে। অর্ধেক কথা শুনে সবসময় নিজেদের দিকটা দেখবি না, আগে সম্পূর্ণ কথাটা শুনবি, তারপর না হয় এসব বিষয় নিয়ে কথা বলতে আসবি। শুভ মেহেদির কথাতে ঈশানকে ছেড়ে দিল। এরই মাঝে মেয়েটার জ্ঞান ফিরতেই সবাই গিয়ে দেখা করলো, কিন্তু ঈশান গেল না। এরই মাঝে ঈশানের আব্বু আম্মুকে মেহেদি কল করে ডেকে নিয়েছে। আর সবটা জানতে পারলে, সব জানার পর আব্বু ঈশানকে কিছুক্ষণ বোঝালো আর বলল, প্রেম ভালোবাসার মাঝখানে একটু আধটু রাগ অভিমান হয়। মেয়েটা বুঝতে পারেনি তখন, যার জন্য এরকম করেছে। আচ্ছা ঠিক আছে, আমি তন্নির আব্বু আম্মুর সাথে কথা বলবো, ওদেরকে বারণ করে দিব। বলবো তোমরা দুইজন দুজনকে ভালোবাসো। এই বিয়েটা যদি না হয় তাহলে মেয়েটা যে পরিমাণ রাগী আর জেদি, তাতে উল্টা পাল্টা কিছু করে ফেলবে। এই নিয়ে দুইবার সুইসাইড করতে গেল মেয়েটা। তুমি যদি এখন রাগ ধরে বসে থাকো আর মেয়েটাকে দূরে সরিয়ে দাও, তাহলে কিছু একটা ঘটিয়ে ফেলবে। তাই বলি কি, এখন আর রাগ করে থাকার কোনো মানেই হয় না। ওর সাথে কথা বলো। এখন রাগ করে আছো, সেটা একটু শাস্তি দিলে শেষ হয়ে যাবে। কিন্তু ভালোবাসার মানুষ হারিয়ে গেলে পরবর্তীতে তাকে আর কখনোই ফিরে পাবে না। এরই মাঝে শুভ বেরিয়ে আসলো, আর ঈশানের কাঁধের উপর হাত রাখলে ছেলেটা ওর দিকে তাকালেই এবার শুভ বলতে লাগলো, ভেতরে যা, আপু তোর সাথে কথা বলবে। তাদেরকে এইসব বিষয় নিয়ে ভাবতে হবে না। পরিবারের সবাইকে আমি রাজি করাবো। কেন তুই এইসব বিষয় আমার থেকে এড়িয়ে গেলি? একটাবার আমাকে বলতে পারলি না? তাহলে আমি তোর কেমন বেস্ট ফ্রেন্ড হলাম? ঈশান উঠে দাঁড়ালো, শুভর কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, আমি চাইনি আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক, তাই বলতে পারিনি। আমি সরি রে, আমি জানি শুধু সরিতে আমি সবটা ঠিক হবে না। আচ্ছা, তোদের রাগ কমানোর জন্য হলেও আমি তোর আপুকে বিয়ে করতে রাজি আছি। মেহেদি ঈশানকে ইশারা করতেই ও কেবিনে আসলো। ঈশান আসতেই নাদিয়ার আব্বু আম্মু বেরিয়ে গেল। মেয়েটা আধশোয়া হয়ে বসে আছে, গলা আর চোখ মুখগুলো ফুলে আছে। দেখে বোঝা যাচ্ছে কিছু তো একটা খেয়েছে। এবার ঈশান এসে মেয়েটার সামনে একটা চেয়ার টেনে বসতেই সাথে সাথে মেয়েটা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ঈশান ওর একটা হাত ধরতে গেলে তখন নাদিয়া হাতটা সরিয়ে নিল। ঈশান জোর করে হাতটা ধরল, তারপরও মেয়েটা সরিয়ে নিল। এবার ঈশানের মেয়েটার এমন জেদে রাগ হচ্ছিল, কিন্তু কিছু বলল না। ঈশান উঠে এসে মেয়েটার সামনে বেডে এসে বসলো, আর মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে কষিয়ে ওর গালে একটা থাপ্পড় মেরে দিল। নাদিয়া গালে হাত রেখে কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। তোমাকে তো মেরে ফেলতে ইচ্ছে করছে। আপনাকে একটু অবহেলা করেছি, সেটাই সহ্য করতে পারেননি? তাহলে এতগুলো দিন আমি আপনার করা অবহেলাগুলো সহ্য করেছিলাম কি করে? একটাবার ভেবেছেন? কখনো মনে হয়েছে আমার ঠিক কতটুকু কষ্ট হয়েছিল? আমি আপনাকে কতদিন ধরে ভালোবাসি, একটাবার ভেবে দেখেছেন? আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু বুঝতে পারিনি ভালোবাসছিলাম। কিন্তু সেই দিন ওই মেয়েটার সাথে তোমাকে দেখার পর অন্য কাউকে তোমার পাশে আমি সহ্য করতে পারবো না। এরপর যখন বললাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বাসায় যদি বোঝাতে পারি তাহলে আব্বু আম্মু তোমার বাসায় কথা বলবে। আমি তোমাকেও বোঝাতে পারছিলাম, কি করব বুঝে উঠতে পারছিলাম না। এরকম একটা কাজ করেছিলাম, তার জন্য তুমি আমাকে মারলে। আমি তোমার সিনিয়র। জুনিয়র হলে তুলে আছাড় মারতাম। আপনার সাহস কি করে হলো আমার গার্লফ্রেন্ডকে কষ্ট দেওয়ার? মাঝে মাঝে আপনি এরকম সব বাজে কাজ করেন না, তাহলে আপনাকে একদম খুন করে ফেলবো। কথায় কথায় উনি পেয়েছে খালি সুইসাইড করতে যাওয়া। এরপর যদি মরার ইচ্ছে এতই থাকে তাহলে আমাকে বলবেন, আগে আপনাকে খুন করব, তারপর আমি নিজেই শেষ হব। মেয়েটা গালে হাত দিয়ে ফুপিয়ে উঠতে লাগলো।
ঈশানুর মুখের একপাশে হাত রাখতে মেয়েটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তখন ঈশান জোর করে হাতটা রাখলো। তারপর দুহাতে চোখের পানি মুছে দিতেই খেয়াল করলো চোখ মুখ ফুলে গেছে। ঈশান দেখেই বুঝতে পারলো মেয়েটা কোনো একটা পয়জন খেয়েছিল, যার জন্য শরীরের এই হাল। ঈশান কথাটা ভেবে শেষ করতে পারল না, তার আগেই মেয়েটা ওকে চাপটে জড়িয়ে ধরলো। মেয়েটা ওকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরেছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। একটু আগেই যাকে অপারেশন থিয়েটার থেকে বের করা হয়েছে সে এত শক্তি পাচ্ছে কোথায়? এবার ঈশানও দুহাতে মেয়েটাকে জড়িয়ে ধরল, সকল রাগ অভিমান ভুলে। ঈশান ওকে বুকে আগলে নিয়ে মাথায় চুমু দিল আর বলতে লাগলো, এই আপনি কিন্তু আমাকে ভালোবাসি বলেননি, আপনার কিন্তু এখনো অনেক শাস্তি পাওয়া বাকি আছে। যদি প্রপোজ না করেন তাহলে আপনার খবর আছে। মেয়েরা কখনো প্রপোজ করে না, তুমি জানো না? ওইটা বললে তো শুনবো না। প্রপোজ যদি না করেন তাহলে থাকেন, আমি চলে যাচ্ছি। এই না, বলছি তো। নাদিয়া ঈশানের শার্টটা দুহাতে খামচে ধরল। ঈশান ওর চুলের ভাঁজে আবারও চুমু দিতেই মেয়েটা বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা পাখি। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।